বৃষ্টি হচ্ছিল সেদিন। রাত প্রায় ৩টা বাজে। ঢাকার মিরপুরের একটা অন্ধকার গলিতে পড়ে আছে দুটো লাশ। একজন মধ্যবয়সী পুরুষ আর একজন নারী। দুজনের দেহেই গলির ৬টা করে গর্ধ। তাদের রক্তে ভাসছে পুরো ফুটপাত। একটু দূরে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। বয়স হবে ৭ কি ৮। তার সাদা শার্ট রক্তে ভিজে লাল হয়ে গেছে, কিন্তু ছেলেটার চোখে কোনো অশ্রু নেই, নেই কোনো আর্তনাদ। শুধু আছে একটা অদ্ভুত শূন্যতা, একটা ভয়ঙ্কর নীরবতা। সোহেল নামের কালো স্যুট পরা একজন মধ্যবয়সী লোক ছেলেটার কাছে এসে বলে, তোর বাপ আমার সাথে বেইমানি করার সাহস করেছিল ছোকরা, তাই তোর বাপকে মেরে ফেললাম। আমার মুখোশ পরা মুখটা মনে রাখিস। লোকটা ছেলেটার চুল ধরে টান দিল। ছেলেটা কোনো প্রতিক্রিয়া দেখালো না। তোর নাম কি রে? রাজ। রাজ? ভালো নাম। রাজারা শক্তিশালী হয়, কিন্তু দুর্বল বাপের ছেলে কখনো রাজা হতে পারে না। মনে রাখিস, এই শহরে বেঁচে থাকতে গেলে হয় শক্তিশালী হতে হবে, না হয় মরতে হবে। তোর বাপ দুর্বল ছিল, তাই মরেছে। লোকটা ছেলেটার মুখে থুথু দিয়ে হনহন করে চলে গেল। তার সাথে আরো ৪ জন লোকও চলে যায়। তাদের হাতে পিস্তল, মুখে নিষ্ঠুর প্রতিক্রিয়া ও তাচ্ছিল্যের হাসি। রাত সেখানেই দাঁড়িয়ে রইল। কতক্ষণ দাঁড়িয়ে ছিল জানে না। যখন সকাল হয় তখন পুলিশ আসে। তাকে তুলে নিয়ে গেল অনাথ আশ্রমে। কিন্তু সেই রাতে রাজ নামের ৭ বছরের ছেলেটা মরে গিয়েছিল। জন্ম নিয়েছিল এক দানবের। ১৫ বছর পর ঢাকার গুলশান এলাকা। রাত ১২টা বাজে। একটা ৫ তলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে এক যুবক। ওর নাম রাজ। উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি, চওড়া কাঁধ, শক্ত চোয়াল, গভীর কালো চোখ, যেন অন্ধকার সে নিজেই। লম্বা কালো কোট পরা, হাতে দামি সিগারেট জ্বলছে, কোমরে একটা গ্লোক ১৯ পিস্তল। বস, টার্গেট ভেতরে আছে, সাথে ৫ জন গার্ড। একজন ছিপছিপে যুবক এসে কথাটা বলল। রাজ একটা লম্বা টান দিল সিগারেটে। ধোঁয়া ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলে, ৫ জন? অভি, তুই হতাশ করলি। আমি ভেবেছিলাম সোহেল চৌধুরী অন্তত ১০ জন রাখবে। বস, সোহেল চৌধুরী জানেই না যে আপনি তার পেছনে পড়ে আছেন। সে ভাবছে সে নিরাপদ। রাজ হাসল, কিন্তু সেই হাসি খুবই নিষ্ঠুর, ভয়ঙ্কর। যে হাসি দেখলে মানুষের মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে যায়। নিরাপদ? এই শহরে কেউ নিরাপদ না অভি, বিশেষ করে যারা মনে করে তারা নিরাপদ। চল, কাজটা সেরে ফেলি। দুজন নিচে নামলো। বিল্ডিং এর সামনে একটা কালো এসইউভি দাঁড়িয়ে আছে। ভেতরে আরো ৩ জন, সবার হাতে অস্ত্র। রিহান, তুই পেছনের দরজা সামলাবি। মুক্তা, তুই জেনারেটরের রুমে যা। আমি যখন ভেতরে ঢুকবো তখন লাইন কেটে দিবি। সাজিদ, তুই গাড়িতে থাক, ইঞ্জিন চালু রাখবি। অভি আমার সাথে আসবে। সবাই মাথা নাড়ালো। কোনো প্রশ্ন নেই, কোনো সংশয় নেই। রাজের আদেশ মানে চূড়ান্ত আদেশ। বিল্ডিং এর সামনে দরজায় ২ জন গার্ড দাঁড়িয়ে। রাজ এবং অভি সোজা তাদের দিকে হেঁটে যায়। দাঁড়া, তোরা কে? রাজ থামলো না। থামলো তার ২ হাতে সাইলেন্স পিস্তল। দুটো ফিস শব্দ হয়। ২ জন গার্ড মাটিতে লুটিয়ে পড়ল। রাজ কপালের মাঝখানে গুলি মেরেছে ওদের। অভি, সবসময় মাথায় গুলি করবি। হার্টে গুলি করলে অনেক সময় মরতে দেরি হয়, আর্তনাদ করে, শব্দ হয়। জি বস। ২ জন ভেতরে ঢুকলো। লবিতে আরো ১ জন গার্ড। সে খবরের কাগজ পড়ছিল। বিদ্যুৎ চলে যায়। রাজ দ্রুত এসে তার ঘাড় মোটকে দিল। হাড় ভাঙার শব্দ হয়, কিন্তু লোকটার চিৎকার করার আগেই মরে গেল। এলিভেটরে যাবি না, সিঁড়ি দিয়ে চল। ৩ তলায় উঠতে উঠতে আরো ২ জন গার্ড এলো। অভি একজনকে সামলালো, রাজ অন্যজনকে নিঃশব্দে দক্ষতার সাথে। সোহেল চৌধুরীর অফিস ৩ তলার শেষ প্রান্তে। দরজার সামনে শেষ গার্ড দাঁড়িয়ে। সে কিছু বুঝে ওঠার আগে রাজের ছুরি তার গলায় ঢুকে যায়। রক্ত ছিটকে বেরোলো বাইরে, কিন্তু কোনো শব্দ হলো না। রাজ দরজায় হালকা টোকা দেয়। ভেতর থেকে সোহেল বলে, আসো। রাজ দরজা খুলে ভেতরে ঢুকলো। অভি দরজার কাছে পাহারায় দাঁড়ালো। অফিসটা বিশাল। মেঝেতে দামি কার্পেট, দেয়ালে পেইন্টিং, টেবিল মার্বেলের কাজ করা। টেবিলের পেছনে বসে আছে সোহেল চৌধুরী, বয়স ৫০-এর কাছাকাছি। পেট বেরিয়ে গেছে, মাথায় টাক পড়া, কিন্তু চোখের ধূর্ততা এখনো আছে। এ কি, তুমি কে? আমার গার্ডরা কোথায়? ভেতরে আসলে কিভাবে? রাজ টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার মুখে সেই নিষ্ঠুর হাসি ফুটে ওঠে। আপনার গার্ডরা মরে গেছে বস, আর আমি আপাতত মনে করেন আমি একটা ভূত, ১৫ বছর আগের এক বৃষ্টির রাতের ভূত। সোহেল চোখ ছোট করে তাকালো। তারপর হঠাৎ তার চোখ চওড়া হয়ে গেল। সে দ্রুত বলে, তুমি? না, এটা সম্ভব না। সেই ছেলেটা তো। মরে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু মরিনি, বেঁচে ছিলাম। শুধু বেঁচে থাকা না, বড় হয়েছি।
শক্তিশালী হয়েছি আর এখন ফিরে এসেছি। সোহেল টেবিলের ড্রয়ার খুলতে গেল, কিন্তু রাজ তার হাতে গুলি করে সোহেল চিৎকার করে উঠল। চিৎকার করে লাভ নেই, এই বিল্ডিংয়ে আর কেউ নেই। আপনার সব লোক মরে গেছে, এখন শুধু আমি আর আপনি আছি। তুমি কি চাও? টাকা? আমার কাছে কোটি কোটি টাকা আছে, তুমি যা বলবে সব দেব। রাজ টেবিলের উপর বসলো, সোহেলের দিকে তাকিয়ে রইল কিছু সময়। তার চোখে কোনো করুণা নেই। টাকা? আমার কাছে আপনার চেয়ে বেশি টাকা আছে সোহেল সাহেব। আমি চাই প্রতিশোধ। আমি চাই আপনি যন্ত্রণা অনুভব করুন। আপনি আমার বাবা মাকে কেন মেরেছিলেন? আহ, আমি না, আমি তো শুধু আদেশ দিয়েছিলাম। আদেশ? কিসের আদেশ? তোমার বাবা আমার কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছিল, ফিরিয়ে দেয়নি তাই। রাজের চোখ লাল হয়ে গেল কথাটা শুনেই। মিথ্যা। আমার বাবা আপনার কাছ থেকে কোনো টাকা নেয়নি। সত্য বলুন। ঠিক আছে ঠিক আছে, তোমার বাবা আমার একটা সিক্রেট জানতে পেরেছিল। আমি মাদক ব্যবসা করি, মানুষ পাচার করি, সে পুলিশকে বলতে যাচ্ছিল তাই। তাই আপনি তাকে এবং আমার মাকে মেরে ফেললেন। আমাকেও মারতে চেয়েছিলেন, কিন্তু আপনার লোকরা ভেবেছিল একটা ছোট্ট ছেলে আর কি করবে। সোহেল কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রাজ তার মুখে একটা ঘুষি মারে। সোহেলের মুখ থেকে রক্ত এবং দাঁত পড়ে যায়। আপনি জানেন 15 বছরে আমি কি করেছি? অনাথ আশ্রম থেকে পালিয়ে রাস্তায় ঘুরেছি, চুরি করেছি, ছিনতাই করেছি, লোক খুন করেছি। ধীরে ধীরে বড় হয়েছি, একটা একটা করে আপনার শত্রুদের সাথে সম্পর্ক তৈরি করেছি, আপনার ব্যবসা ধ্বংস করেছি, আপনার লোক মেরেছি, আর এখন আপনার সামনে দাঁড়িয়ে আছি। রাজ তার কোমর থেকে বন্দুক বের করলো, সোহেলের মাথায় তাক করে। না, দয়া করো, আমার একটা মেয়ে আছে, সে নিরাপদ। আমি মরলে সে অনাথ হয়ে যাবে। মেয়ে? হ্যাঁ, তার নাম সায়রা। সে ঢাকা মেডিকেল কলেজে পড়ে। সে কিছু জানে না, দয়া করে তাকে কিছু করো না। রাজ কিছুক্ষণ চিন্তা করে, তারপর বন্দুক নামিয়ে নেয়। আমি আপনার মেয়েকে কিছু করব না, কারণ আমি জানি বাবার পাপের জন্য মেয়ে দায়ী না। কিন্তু আপনি আপনি আমার বাবা মা দুজনকেই মেরেছেন, তাই আজ আপনাকে মরতে হবে। রাজ ট্রিগার যাবে, কিন্তু গুলি সোহেলের মাথায় না পায়ে লাগলো। সোহেল চিৎকার করে ওঠে। আমি আপনাকে এক গুলিতে মারব না। আমি চাই আপনি যন্ত্রণা ভোগ করুন, যেভাবে আমি 15 বছর ভুগেছি। আপনি এর পরের 15 মিনিট যা হলো তা ভাষায় বর্ণনা করা কঠিন। রাজ সোহেলের প্রতিটা আঙুল ভেঙে দিল হাতুড়ি দিয়ে, প্রতিটা দাঁত তুলে ফেললো প্লাস দিয়ে। তারপর তার বুকে 6টা গুলি করলো, ঠিক যেভাবে 15 বছর আগে তার বাবা মাকে গুলি করা হয়েছিল। শেষ নিঃশ্বাস ছাড়ার আগে সোহেল ফিসফিস করে বলল, তুমি তুমি দানব, কিন্তু আরো একজন আছে যে তোমাকে ছাড়বে না। হ্যাঁ, আর এই দানব আপনারই তৈরি। যেই আসুক কেউ বাঁচবে না। সোহেল মরে গেল। রাজ উঠে দাঁড়ায়, তার কাপড়ে রক্ত লেগে আছে, কিন্তু তার মুখে কোনো অনুশোচনা নেই। অভি ভেতরে ঢুকলো। বস, সব শেষ। হ্যাঁ, এবার ফাইল নে। এই টেবিলের ড্রয়ারে সোহেল চৌধুরীর সব সিক্রেট আছে, তার সব কালো ব্যবসার হিসাব। এগুলো কাজে লাগবে। অভি ফাইল তুলে নিল। দুজন বেরিয়ে গেল সেখান থেকে। বাইরে এসে গাড়িতে বসে রাজ জানালা দিয়ে শহরের দিকে তাকালো। আজ সে তার প্রথম প্রতিশোধ সম্পূর্ণ করেছে, কিন্তু এটা শেষ না, এটা শুরু। বস, এখন কোথায় যাব? বাসায় আগামীকাল অনেক কাজ আছে। আমাদের পরবর্তী টার্গেট জাহিদ আলম, সে ছিল সোহেলের পার্টনার, তারপর রফিক মিয়া, তারপর আকরাম সাহেব। একটা একটা করে সবাইকে শেষ করব। গাড়ি ছুটে চলল রাতের অন্ধকারে। এমন সময় একটা ব্লাস্ট হয়। রাজেরা গাড়ি থেকে ছিটকে পড়ে। রাজের কিছু না হলেও রাজের একজন লোক মাসুমের অবস্থা খারাপ হয়। রাজ দাঁড়ানোর সাথে সাথে দুটো বাইক সেখান থেকে চলে যায়। সকাল 8টা বাজে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে রাজের লোকেরা। জরুরি বিভাগে নাসুমকে নিয়ে আসে রাজের লোকেরা। লোকটার পেটে ছুরির গভীর ক্ষত, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ডাক্তার কোথায়? তাড়াতাড়ি কাউকে ডাকো। একজন নার্স দৌড়ে আসে। তার পেছনে একটি তরুণী, বয়স 25-এর কাছাকাছি, লম্বা কালো চুল, উজ্জ্বল কালো চোখ, গায়ের রং ফর্সা, সুন্দর মুখ, সাদা অ্যাপ্রন পরে আছে। আমি ডক্টর সায়রা। কি হয়েছে রোগীর? ছুরির আঘাত পেটে, প্লিজ তাকে বাঁচান। সায়রা দ্রুত রোগীকে পরীক্ষা করে। তার হাত দক্ষ, নিখুঁতভাবে দেখছে। কয়েক সেকেন্ডেই বুঝে যায় পরিস্থিতি। অপারেশন লাগবে এক্ষুনি। তোমরা বাইরে অপেক্ষা করো। অভি এবং অনরা বাইরে বেরিয়ে যায়। অভি মোবাইল বের করে রাজকে ফোন দেয়। বস, নাসুম খুব খারাপ অবস্থায় আছে।
ডাক্তার অপারেশন করছে। ঠিক আছে, আমি আসছি। 20 মিনিট পরে রাজ হাসপাতালে পৌঁছায়। রাজের গায়ে কালো জিন্স, কালো টি শার্ট, উপরে চামড়ার জ্যাকেট, সানগ্লাস পরা। তাকে দেখলেই বোঝা যায় সে সাধারণ কেউ নয়। কোথায় নাসুম? ওটিতে বস, এখনো অপারেশন চলছে। ডাক্তার বলেছে 2 ঘন্টা লাগবে। রাজ মাথা নাড়ে, চেয়ারে বসে সিগারেট ধরায়। তখনই একজন বলে, এখানে ধূমপান নিষেধ। রাজ তার দিকে এমনভাবে তাকায় যে নার্স ভয় পেয়ে চলে যায়, কিন্তু সিগারেটটা নিভিয়ে দেয় সে। 2 ঘন্টা পর অপারেশন শেষ হয়। সায়রা বের হয়ে আসে। তার হাতে রক্ত লেগে আছে, অ্যাপ্রন ভিজে গেছে, কিন্তু মুখে হালকা হাসি নিয়ে বলে, অপারেশন সফল, রোগী বেঁচে যাবে, তবে তাকে কমপক্ষে 1 সপ্তাহ হসপিটালে রাখতে হবে। খুবই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু রাজ সায়রার দিকে তাকিয়ে থাকে। বুকের বাঁ পাশে নাম প্লেট দেখে বুঝে যায় সায়রাকে। তার মনে পড়ে গতকাল সোহেল চৌধুরীর শেষ কথা, তার মেয়ের কথা। এই সায়রাই কি সেই মেয়ে? ডাক্তার, আপনার সাথে একটু কথা বলতে পারি একান্তে? সায়রা একটু অবাক হয়। এই লোকটার চোখে কিছু একটা আছে, কিছু যা তাকে অস্বস্তি দিচ্ছে, কিন্তু সে ডক্টর, তাই মাথা নাড়ে। ঠিক আছে, আমার কেবিনে আসুন। দুজন সায়রার ছোট্ট কেবিনে যায়। সায়রা চেয়ারে বসে, রাজ দাঁড়িয়ে থাকে। বলুন, কি বলবেন? আপনার বাবার নাম সোহেল চৌধুরী? সায়রার মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখ বড় হয়ে যায়। আপনি কিভাবে জানলেন? আপনি কে? আমার পরিচয় এখন জরুরি না। জরুরি হলো আপনার বাবা গতকাল মারা গেছে, এটা কি জানেন? সায়রার চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তার হাত কাঁপছে। না, এটা মিথ্যা। আমি কাল রাতে বাবার সাথে কথা বলেছি, তিনি ঠিক আছে। রাত 3টার পর তার সাথে কথা বলেছেন? না, রাত 10টার দিকে বলেছিলাম, তারপর আমি ঘুমিয়ে পড়েছি। তারপর যা হওয়ার হয়ে গেছে। আপনার বাবা মারা গেছে, খুন হয়েছে। সায়রা মাটিতে বসে পড়ে, কান্না শুরু করে দেয়। রাজ কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। কয়েক মিনিট পর সায়রা মুখ তুলে তাকায়, তার চোখ লাল হয়ে গেছে, রাগে জ্বলছে। আপনি কে? আপনি কিভাবে জানলেন আমার বাবা মারা গেছে? পুলিশ তো আমাকে এখনো কিছু বলেনি। আপনি আপনি কি? হ্যাঁ, আমি আপনার বাবাকে মেরেছি। সায়রা উঠে দাঁড়ায়, টেবিল থেকে একটা কাঁচি তুলে নেয়, রাজের দিকে ছুটে যায়। কিন্তু রাজ সহজেই তার হাত ধরে ফেলে, কাঁচি মেঝেতে পড়ে যায়। ছাড়ো আমায়, আমি তোমার মেরে ফেলবো। তুমি আমার বাবাকে মেরেছো। আপনার বাবা একজন খুনি ছিল। সে 15 বছর আগে আমার বাবা মাকে মেরেছে। আমি শুধু প্রতিশোধ নিয়েছি। মিথ্যা, আমার বাবা খুনি না, তিনি একজন ব্যবসায়ী। রাজ তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে টেবিলে রাখে। এই দেখুন, এগুলো আপনার বাবার সব কালো ব্যবসার প্রমাণ। মাদক পাচার, মানুষ পাচার, খুন, সব কিছু আছে। সায়রা কাপা হাতে ফাইল খোলে, পাতার পর পাতা উল্টায়, ছবি, নথি, রেকর্ড সব চেক করে। তার চোখ বড় হতে থাকে বিস্ময়ে, বিশ্বাস করতে পারছে না যেন এইসব। না না, এটা হতে পারে না, বাবা এসব করতে পারে না। সত্য সবসময় সুন্দর হয় না। আপনার বাবা আপনাকে এসব থেকে দূরে রেখেছে, কিন্তু সত্য হলো তিনি এই শহরের অন্যতম বড় মাফিয়া। সায়রা ফাইল ছুঁড়ে ফেলে দেয়, রাজের কলার ধরে। তাতে কি? তুমি কে প্রতিশোধ নেয়ার? আইন আছে, পুলিশ আছে, তুমি নিজে তো খুনি হয়ে গেলে। হ্যাঁ, আমি খুনি, এটা আমি অস্বীকার করি না, কিন্তু আমাকে এভাবে বানিয়েছে এই সমাজ, এই সিস্টেম, আপনার বাবার মতো মানুষরা। তাহলে তুমিও তো একই রকম। হ্যাঁ, আমিও একই রকম, তাই আমি আপনাকে সতর্ক করতে এসেছি। সতর্ক? আপনার বাবার অনেক শত্রু আছে, তারা এখন জানে আপনার বাবা মরে গেছে। তারা আপনার পেছনেও আসবে প্রতিশোধ নিতে, অথবা আপনার বাবার সম্পত্তি কেড়ে নিতে আসবে। তাহলে তুমি কি চাও? আমি তোমার কাছে সাহায্য চাইবো আমার বাবার খুনির কাছে? না, আমি চাই আপনি এই শহর ছেড়ে চলে যান, বিদেশে চলে যান, নতুন জীবন শুরু করুন। এখানে থাকলে আপনি বাঁচবেন না। আমি পালিয়ে যাব না, আমি এইখানেই থাকবো। আমার রোগী আছে, আমার দায়িত্ব আছে, আর আমি পুলিশের কাছে যাব, তোমার জেলে পাঠাবো। রাজ হাসে, সেই হাসিতে স্পষ্ট তাচ্ছিল্য ফুটে ওঠে। রাজ হাসি থামিয়ে সায়রাকে বলে, যান, পুলিশের কাছে যান, তাদের বলুন রাজ আপনার বাবাকে মেরেছে, দেখি তারা কি করে। তুমি কি মনে করো পুলিশ তোমার ভয় পায়? ভয় পায় না, কিন্তু এই শহরের অর্ধেক পুলিশ আমার পকেটে, আর বাকিরা জানে আমার নাম নিলে কি হয়। সায়রা থুথু ফেলে রাজের মুখের সামনে। রাজ হেসে ওঠে। সায়রা বলে, তুমি একটা জানোয়ার, আমি তোমায় কখনো ক্ষমা করব না, যেভাবেই হোক তোমায় আমি শেষ করব। রাজ থুথুর দিকে তাকিয়ে আরো জোরে হাসে, কোনো রাগ করে না সে। রাজ বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করব আমার শেষ হবার জন্য, কিন্তু মনে রাখবেন আমি আপনাকে মারতে চাই না। আমি আপনার বাবাকে মেরেছি,
কিন্তু আপনি নিরপরাধ, তাই আপনাকে বাঁচিয়ে রেখেছি। আমার তোমার করোনা লাগবে না। রাজ দরজার দিকে হাঁটে, দরজার কাছে পৌঁছে ঘুরে তাকায়, তারপর বলে, আর একটা কথা, আগামী 3 দিনের মধ্যে রফিক মিয়া আপনার কাছে আসবে। সে আপনার বাবার পার্টনার। সে আপনাকে সাহায্য করার কথা বলবে, কিন্তু বিশ্বাস করবেন না। সে আপনাকে ব্যবহার করে আপনার বাবার সম্পত্তি নিতে চাইবে, বিজনেসের কথা বলে টাকা হাতাতে চাইবে। তুমি কিভাবে জানো? আমি সবকিছু জানি। এই শহরে এমন কিছু নেই যা আমি জানি না। রাজ বেরিয়ে যায়। সায়রা মেঝেতে বসে পড়ে কান্না শুরু করে। কি করবে সে বুঝতে পারছে না। সেই রাতে রাজের বাসায় বসে আছে রাজ। বানানির একটা 5তলা বাড়ির পুরো 3তলা তার, সাজানো গোছানো, অনেক আসবাবপত্র, কিন্তু কোনো ছবি নেই, কোনো স্মৃতি নেই। রাজ বারান্দায় দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে আছে, হাতে হুইস্কির গ্লাস। বস, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, কেন? আজ সকালে আপনি সোহেল চৌধুরীর মেয়েকে সব বলে দিয়েছেন। এটা ঠিক হয়নি। সে পুলিশের কাছে যেতে পারে। যাক, তাতে কিছু হবে না। কিন্তু বস, সে আপনার শত্রু। তাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। রাজ ঘুরে তাকায়, তার চোখে এক অদ্ভুত অনুভূতি। সে নিরপরাধ। আমি শুধু খুনিদের মারি, নিরপরাধদের না। কিন্তু সে প্রতিশোধ নিতে পারে। তার অধিকার আছে। আমি তার বাবাকে মেরেছি। আমাকে ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। অভি মাথা নাড়ে, বুঝতে পারে না বসের মাথায় কি চলছে, কিন্তু এ বিষয়ে প্রশ্ন করে না আর। আচ্ছা বস, কাল রাতে রফিক মিয়ার গুদামে আক্রমণ করব। হ্যাঁ, সব প্রস্তুতি করে রাখিস। রফিক মিয়া হলো পরবর্তী টার্গেট। ওরা সবাই মিলে আমার মা বাবাকে মেরেছে। জি বস। অভি চলে যায়। রাজ আবার শহরের দিকে তাকায়, কিন্তু তার মনে ঘুরছে সায়রার সেই চোখ, রাগে জ্বালা চোখ, ব্যথায় ভরা চোখ। কেন সে সায়রাকে মারেনি, কেন তাকে সব বলে দিল, রাজ নিজেও জানে না। পরের দিন বিকেল 4টা বাজে। সায়রা তার বাবার বাসায় আসে। পুলিশ এসে তাকে খবর দিয়েছে তার বাবা খুন হয়েছে। লাশ মর্গে। বাসাটা বিশাল, গুলশানের সবচেয়ে দামি এলাকায় বাড়ি, কিন্তু এখন এটা ফাঁকা লাগছে। পুলিশের হলুদ ফিতা লাগানো, ফরেনসিক টিম কাজ করছে। ম্যাডাম, আপনি ভেতরে যেতে পারবেন না। এটা ক্রাইম সিন। আমি তার মেয়ে, যেতে হবে আমায়। ঠিক আছে, কিন্তু কিছু ছোবেন না। সায়রা ভেতরে যায়। 3তলায় তার বাবার অফিস। দরজা খোলা, ভেতরে রক্তের দাগ লেগে আছে, অনেক রক্ত। মেঝেতে, দেয়ালে, টেবিলে লেগে আছে। সায়রা মুখ ঢাকে, কান্না আটকায়, এগিয়ে যায় সামনে। ম্যাডাম, আপনার বাবাকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। কে করেছে? আমরা এখনো নিশ্চিত না, কিন্তু দেখে মনে হচ্ছে এটা পেশাদার কাজ। আপনার বাবার কোনো শত্রু ছিল? সায়রা চুপ করে থাকে। তার মনে পড়ে রাজের কথা, কিন্তু সে বলে না। কেন বলে না সে এটাও জানে না। সে বলে, আমি জানি না। বাবা আমাকে কখনো তার ব্যবসার কথা বলতেন না। ঠিক আছে, আমরা তদন্ত করছি, শীঘ্রই খুনিকে ধরবো। সায়রা মাথা নাড়ে, কিন্তু মনে মনে জানে পুলিশ কখনো রাজকে ধরতে পারবে না। রাজ ঠিক বলেছে, পুলিশ তার নাগাল পাবে না, কারণ রাজ কোনো প্রমাণ রাখেনি। সায়রা বাসা থেকে বেরিয়ে আসে, তার গাড়িতে এসে বসে, কিন্তু গাড়ি স্টার্ট দেয় না, শুধু বসে থাকে ভিতরে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। অজানা নাম্বার থেকে কল এসেছে, রিসিভ করে। হ্যালো। শায়রা বেগম, আমি রফিক মিয়া বলছি, আপনার বাবার বিজনেস পার্টনার। সায়রার মনে পড়ে রাজের সতর্কবাণী। রফিক মিয়া আসবে, সে বলে। হ্যাঁ বলুন। আপনার বাবার মৃত্যুতে আমিও খুব দুঃখিত। আমি আপনার সাথে দেখা করতে চাই। কিছু জরুরি কথা আছে আপনার বাবার ব্যবসায় সম্পত্তি নিয়ে, এসব নিয়ে। কোথায় দেখা করবেন? আজ রাতে 7টায় হোটেল সোনারগাঁও। ঠিক আছে, আমি যাব। ফোন কেটে যায়। সায়রা ভাবে রাজ বলেছে রফিক মিয়াকে বিশ্বাস করতে না, কিন্তু সেখানেও শুনবে রাজের কথা। রাজ তো তার বাবার খুনি, কিন্তু মনের ভেতরের একটা অংশ তাকে বলছে রাজ মিথ্যে বলেনি। ফাইলে যা দেখেছে সব সত্য। তার বাবা সত্যি একজন মাফিয়া ছিল। সায়রা সিদ্ধান্ত নেয় সে যাবে রফিক মিয়ার সাথে দেখা করতে, কিন্তু সাবধানে থাকবে। রাত 7টা, হোটেল সোনারগাঁও এসেছে। সায়রা হোটেলে পৌঁছায়। রিসেপশন থেকে জানায় রফিক মিয়া প্রাইভেট ডাইনিং রুমে অপেক্ষা করছে। সায়রা সেখানে যায়। দরজা খোলে, ভেতরে একটা বড় টেবিল, তার পাশে বসে আছে একজন মোটা মানুষ, বয়স 50-এর বেশি, চুল পাকা, গোফে ঘন, তার গায়ে তার দামি স্যুট পরা। আসুন আসুন শায়রা বেগম, আপনার বাবা আমার খুব কাছের বন্ধু ছিলেন। তার মৃত্যুতে আমিও কষ্ট পেয়েছি। ধন্যবাদ। আপনার বাবার অনেক ব্যবসা ছিল, অনেক সম্পত্তি। এখন সেসব দেখার কেউ নেই। আমি চাই আপনাকে সাহায্য করতে। সেসবের পার্টনারও ছিলাম আমি। কিভাবে? আপনি তো ডাক্তার, ব্যবসা বোঝেন না। আমি সব সামলাবো।
আপনার জন্য সব ঠিক করে দেব। আর বিনিময়ে? সায়রার কথা শুনে রফিক মিয়া হাসে, সে বলে, আপনি বেশি স্মার্ট। ঠিক আছে, আমি কোলাকুলি বলি। আপনার বাবার ব্যবসায় 50% আমাকে দিতে হবে। 50%? হ্যাঁ, এটা ন্যায্য। আমি সব কাজ করব, ঝুঁকি নেব, আপনি শুধু উপভোগ করবেন। সায়রা ভাবে কিছু ঠিক মনে হচ্ছে না তার কাছে, সে বলে, আচ্ছা, আমি ভেবে দেখব। সমস্যা নেই, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন, কারণ আপনার বাবার অনেক শত্রু আছে, তারা এখনো জানেন না, তারা সব কিছু নিয়ে নেবে। আপনার বাবার সম্পত্তি, আপনার ভবিষ্যৎ, সব। আমি বুঝতে পেরেছি। আরেকটা কথা, আপনার বাবার খুনি খুঁজে বের করতে হবে। আমি পুলিশের চেয়েও ভালো খুঁজতে পারি, আমার লোক আছে। আপনি জানেন কে করেছে? কিছু ধারণা আছে, সম্ভবত রাজ। আপনি কি এর আগে এই নাম শুনেছেন? সায়রা চমকে ওঠে, মুখ শক্ত করে রাখে। রাজ আসলেই সাধারণ কেউ না। তবে সায়রা বলে, না, কে রাজ? এই শহরের সবচেয়ে বিপজ্জনক মাফিয়া হঠাৎ করে কোথা থেকে এসেছে, 1 বছরে পুরো শহর তার রাজত্বে কায়েম করেছে, অনেক বড় বড় মাফিয়াকে মেরেছে। এখন সম্ভবত আপনার বাবার টান ছিল। আপনি কি তাকে ধরতে পারবেন? অবশ্যই, আমার লোক তার খোঁজে আছে, শীঘ্রই তাকে ধরবো, তারপর তাকে এমন শাস্তি দেব যে সে মরতে চাইবে কিন্তু মরতে পারবে না। সায়রা মনে মনে ভাবে রফিক মিয়া মিথ্যে বলছে না, সত্যি রাজকে খুঁজছে। কিন্তু কেন সায়রার মনে হচ্ছে রফিক মিয়াও বিপজ্জনক? ঠিক আছে, আমি ভেবে জানাবো। দেরি করবেন না, সব কম। সায়রা উঠে দাঁড়ায়, বের হয়ে যায়। হোটেল থেকে বের হয়ে গাড়িতে বসে, কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার আগেই দেখতে পায় পাশের সিটে কেউ বসে আছে। সায়রা চমকে তাকায়, রাজ বসে আছে। তুমি এখানে কি করছো? আপনাকে বাঁচাতে এসেছি। কিভাবে জানলে আমি এখানে আছি? আমি বলেছি না, এই শহরে সবকিছু আমি জানি। আপনি রফিক মিয়ার সাথে দেখা করেছেন, সে কি বলেছে? এটা তোমার ব্যাপার না। আছে ব্যাপার, কারণ রফিক মিয়া আপনাকে ব্যবহার করবে, আপনার বাবার সম্পত্তি নেবে, তারপর আপনাকেও মারবে। তুমি এটা কিভাবে জানো? কারণ আমি জানি রফিক মিয়াকে, সে আপনার বাবার মতোই নোংরা, তার থেকেও বেশি। তাহলে তুমি তাকে মেরে ফেলো না কেন? মারবো, কিন্তু এখনো সময় হয়নি। আগে তার সব সংযোগ কেটে দিতে হবে, তারপর তাকে শেষ করব। তুমি একটা পাগল। হ্যাঁ, আর আপনি একটা বোকা। এত সহজে রফিক মিয়ার কথায় বিশ্বাস করছেন? আমি বিশ্বাস করিনি, আমি শুধু তার কথা শুনেছি। ভালো, শুনুন আর একটা কথা। আগামীকাল রাতে আমি রফিক মিয়ার গোদামে আক্রমণ করব। আপনি যদি দেখতে চান আসল রফিক মিয়া কেমন, তাহলে আসতে পারেন। কেন আমি যাব? কারণ আপনি সত্য জানতে চান, আপনার বাবা কেমন ছিল, রফিক মিয়া কেমন, এই পুরো নোংরা জগৎ কেমন। আপনি যদি এটা না জানেন তাহলে বেঁচে থাকতে পারবেন না। আমি ভাববো। ঠিক আছে, আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, যদি সিদ্ধান্ত নেন আমাকে জানাবেন। রাজ একটা কার্ড দিয়ে গাড়ি থেকে নেমে যায়। সায়রা কার্ডটা হাতে নেয়, একটা ফোন নাম্বার লেখা। সায়রা জানে না কি করবে। এদিকে রাজ যে তার বাবাকে মেরেছে, অন্যদিকে রফিক মিয়া যে হয়তো তাকে ধ্বংস করতে চায়। কিন্তু একটা জিনিস সায়রা নিশ্চিত, সত্য জানতে হবে, যত কষ্টদায়ক হোক না কেন। আর সেই সত্যের পথ দেখাচ্ছে রাজ, তার বাবার খুনি। এ কেমন নিয়তির খেলা। পরের রাত ঠিক 11টা বাজে। সায়রা তার ফ্লাইটে বসিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, হাতে রাজের দেয়া কার্ড। সারাদিন সে এই কার্ডটা হাতে নিয়ে ভাবছে যাবে কি যাবে না। রাস্তার বাবার খুনি, তাকে ঘৃণা করা উচিত, কিন্তু মনের একটা অংশ তাকে বলছে রাজই একমাত্র মানুষ যে তাকে সত্য দেখাতে পারে। সায়রা ফোনটা তুলে নেয়, নাম্বারটা ডায়াল করে। 3বার রিং হয়, তারপর রাজ ফোন ধরে। হ্যালো। আমি সায়রা, আমি যাব সেখানে। ঠিক আছে, রাত 12টায় মিরপুর 10 নম্বরের বাস স্ট্যান্ডে আসো, একা আসবে। ঠিক আছে। ফোন কেটে যায়। সায়রা উঠে দাঁড়ায়, কালো জিন্স কালো টপ পরে নিল, চুলে বেঁধে নেয়, একটা ছোট্ট ব্যাগ নেয়। রাত 12টায় সে মিরপুর বাস স্ট্যান্ডে পৌঁছালো। জায়গাটা ফাঁকা, কয়েকজন মাতাল ঘুরছে আশেপাশে, একটা কুকুর ঘেউ ঘেউ করছে। হঠাৎ একটা কালো গাড়ি এসে থামে, জানালার কাজ নামে ভেতরে রাজ বসা। আসো, গাড়িতে ওঠো। সায়রা দরজা খুলে উঠে বসে, গাড়ি ছুটতে শুরু করে। তখনই আমরা কোথায় যাচ্ছি? টঙ্গী, রফিক মিয়ার সবচেয়ে বড় গোদাম সেখানে। আজ রাতে সেখানে একটা বড় চুক্তি হবে, মাদক ডিল। আমি সেই ডিল নষ্ট করে দেব। তুমি কেন এইসব করো? প্রতিশোধ। তোমার বাবা আর তার বন্ধুরা আমার পরিবারকে শেষ করেছে, আমি তার সব কিছু শেষ করব। তার সব পার্টনার
তার সব ব্যবসা একটা একটা করে শেষ করব। তাহলে তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? রাস্তার দিকে তাকায়, তার চোখে এক অদ্ভুত আবেগ দেখা যায়। কারণ তুমি আলাদা। তুমি এই নোংরা জগতের অংশ না। তুমি একজন ডাক্তার। তুমি মানুষ বাঁচাও। কিন্তু তুমি মানুষ মারো। হ্যাঁ, এবং তুমি দুই পৃথিবীর আলাদা মানুষ। গাড়ি চলতে থাকে। আধা ঘন্টা পর তারা টঙ্গীতে পৌঁছায়। একটা পুরনো এলাকা এটা, সরু রাস্তা। একটা বড় গুদামের সামনে গাড়ি থামে। এখানে অপেক্ষা করো, আমি যাচ্ছি। আমি তোমার সাথে যাব। না, বিপজ্জনক আছে। আমি ডক্টর, তোমাদের যদি কেউ আহত হয় আমি সাহায্য করতে পারবো। রাজ কিছুক্ষণ ভাবে, তারপর মাথা নাড়ে। ঠিক আছে, কিন্তু আমার পেছনে থাকবে। আমি যা বলবো তাই করবে। দুজন গাড়ি থেকে নামে। রাস্তার কোমর থেকে পিস্তল বের করে চেক করে, তারপর সাইলেন্সার লাগায়। চলো। তারা গুদামের পেছনের দিকে যায়। দেয়াল টপকে ভেতরে ঢোকে। গুদামটা বিশাল, ভেতরে অনেক কন্টেইনার। আলো কম আছে। দূরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে বন্দুক। মাঝখানে দুটো টেবিল, একটা টেবিলে টাকায় ভরা ব্যাগ, অন্যটায় সাদা গুঁড়ার ভরা প্যাকেট। দেখেছো? ওটা হেরোইন, 50 কেজির মতো। দাম প্রায় 10 কোটি টাকা। এত? হ্যাঁ, এবং এই হেরোইন রাস্তায় গেলে হাজার হাজার মানুষের জীবন শেষ হয়ে যাবে। তরুণরা নেশা করবে, মরবে, কত পরিবার ভেঙে যাবে। সায়রা তাকিয়ে থাকে, বুঝতে পারে এই ব্যবসা কতটা নোংরা। হঠাৎ একটা গাড়ি এসে থামে। ভেতর থেকে নামে রফিক মিয়া, তার সাথে আরো 5 জন গার্ড। রফিক মিয়া, আপনি নিজে এসেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এত বড় ডিল নিজে না এলে হয়? টাকা আছে তো? আছে, পুরো 10 কোটি। ভালো, আমার মাল চেক করো। লোকটা প্যাকেট খুলে সাদা গুঁড়ো দেখে, একটু জিভে নিয়ে টেস্ট করে। ক্লিন, এক্সেলেন্ট কোয়ালিটি। তো ডিল ফাইনাল? হ্যাঁ। ঠিক তখনই রাজ এগিয়ে যায়, হাতে বন্দুক তাক করা। নো নো, ডিল ক্যান্সেল। সবাই ঘুরে তাকায়। রফিক মিয়ার চোখ বড় হয়ে যায়। তুমি? রাজ, তুই এখানে কিভাবে? হ্যাঁ, আমি শুনেছি তুমি আমাকে খুঁজছিলে, তাই তো আমি এসেছি। কে আছিস? মেরে ফেলোকে। তার গার্ডরা বন্দুক তোলে, কিন্তু রাজ আগেই গুলি করে। 1 জন 2 জন 3 জন পড়ে যায় সাথে সাথে। বাকিরা আড়ালে চলে যায়। শুরু হয় গোলাগুলি। রাজ একটা কন্টেনারের পেছনে আড়াল হয়, সায়রাকে টেনে নিয়ে যায় সাথে। মাথা নিচু রাখো। গুলির শব্দ হয়, চিৎকার হয়। রাজ একের পর এক গুলি করে যাচ্ছে, তার নিশানা নিখুঁত। যাকে তাক করে সে পড়ে যায়। 5 মিনিটের মধ্যে রফিক মিয়ার সব গার্ড মরে যায়। শুধু রফিক মিয়া আর সেই ড্রাগ ডিলার বেঁচে আছে। তারা টেবিলের পিছনে লুকিয়ে আছে। বেরিয়ে এসো, না হলে গ্রেনেড ছুড়বো। রফিক মিয়া হাঁটু গেড়ে বসে, হাত তুলে বেরিয়ে আসে সেই ড্রাগ ডিলারও। দয়া করো, আমাকে ছেড়ে দাও। রাস্তার কাছে যায়, বন্দুক মাথায় ঠেকায়। তুই সোহেল চৌধুরীর পার্টনার ছিলি। তুমিও আমার বাবা মাকে মেরেছো, কিন্তু তুমি এখনো বেঁচে আছো। সেটা হবে না, তোমাকেও মরতে হবে। না, আমি কিছু জানতাম না। সোহেল আমাকে কিছু বলেনি। আমরা জাস্ট আমাদের কাজ করছিলাম। মিথ্যা, আমার কাছে সব তথ্য আছে। তুমি সেই রাতে সোহেলের সাথে ছিলে। রফিক মিয়া চুপ করে যায়, বুঝতে পারে আর মিথ্যে বলে লাভ নেই। ঠিক আছে, হ্যাঁ আমিও ছিলাম, কিন্তু এটা আমার পরিকল্পনা ছিল না, সোহেল করেছিল। তাই? তাহলে শোনো, আমি তোমাকে এখনই মারবো না। আগে তুমি ভোগ করবে যন্ত্রণা, ঠিক যেমন আমি ভোগেছি। রাজ রফিক মিয়ার পায়ে গুলি করে। রফিক মিয়া চিৎকার করে মেঝেতে পড়ে যায়। আমার পা। এটা তো শুরু, তোমার আরো অনেক কিছু হারাতে হবে। রাজ সেই ড্রাগ ডিলারের দিকে তাকায়। তুমি কে? আমি করিম, মিয়ানমার থেকে এসেছি। বাংলাদেশি হয়ে সেখানে বিজনেস করি। এখানে নাগরিকত্ব আছে। মিয়ানমার? তুমি এই মাদক আনছো? হ্যাঁ। কতদিন ধরে? 5 বছর। কথাটা বলার সাথে সাথে রাস্তার মাথায় সরাসরি গুলি করে। করিম সেখানেই মরে যায়। সায়রা চিৎকার করে ওঠে, এত কাছ থেকে কখনো কাউকে মরতে দেখেনি সে। কেন তাকে মারলে? কারণ সে 5 বছর ধরে এই দেশে বিষ আনছে। এই মাদক কত মানুষের জীবন শেষ করেছে জানো? কিন্তু তুমি তো মেরেছো, তুমিও তো খুনি। হ্যাঁ, আমি খুনি, কিন্তু আমি শুধু খুনিদের মারি। এরা সবাই নোংরা মানুষ। রাজ রফিক মিয়ার কাছে যায়, তার কলার ধরে টান দিয়ে ফেলে দেয়। তোমার আরো 3টা গোদাম আছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। সবগুলোর ঠিকানা দাও। না, আমি দিতে পারবো না। রাজ তার হাতে গুলি করে। রফিক মিয়া আর্তনাদ করে। ঠিকানা দে,
রফিক মিয়া সব বলে দেয়। রাজ মোবাইল বের করে রেকর্ড করে। ভালো, এবার শোন, তুই এই শহর ছেড়ে চলে যা কাল সকালের মধ্যে, না হলে পরের বার তোর মাথায় গুলি করব। কিন্তু আমার ব্যবসা। তোর সব ব্যবসা এখন আমার, তোর সব সম্পত্তি, সব লোক আমি সব নিয়ে নিচ্ছি। রফিক মিয়া মাথা নাড়ে, কান্না করতে থাকে। রাজ ঘুরে তাকায়, তার লোকেরা এসে পড়েছে। অভি, রিহান, মুক্তা, সাজিদ। সব মাদক ধ্বংস করে দাও, আগুন লাগিয়ে দাও, আর টাকা নিয়ে নাও। এই টাকা আমরা গরিবদের মধ্যে বিলি করব। জি বস। রফিককে ইশারা করে রাজ। তারপর রাজ সায়রার দিকে তাকায়। চলো, আমাদের যাওয়া উচিত এখন। সায়রা কিছু বলে না, শুধু রাজের পেছনে হাঁটে। তার মাথায় ঝড় বয়ে যাচ্ছে। আজ সে যা দেখেছে তা সারা জীবনে ভুলবে না। রাজেরা চলে যেতেই অভি গুলি করে রফিককে। সায়রার সামনে রাজ রফিককে মারেনি ইচ্ছে করেই, কিন্তু অভি রাজের ইশারাতে মেরে দিয়েছে তাকে। ওদিকে গাড়িতে বসার পর সায়রা মুখ খুলে। তুমি কেন টাকা নিলে না? আমার টাকার দরকার নেই, আমার কাছে যথেষ্ট আছে। এই টাকা হারাম, এই টাকা দিয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্য করব। তুমি তুমি কেমন মানুষ? আমি কোনো মানুষ না, আমি একটা হিংস্র দানব, কিন্তু সেই দানবের মনে একটু মানবিকতা এখনো বেঁচে আছে। গাড়ি চলতে থাকে, কিছুক্ষণ নীরবতা ভর করে। তারপর সায়রা আবার কথা বলে। আমার বাবা, তিনি আসলে এসব করতেন? হ্যাঁ, তোমার বাবা শুধু মাদক ব্যবসায় করতেন না, মানুষ পাচারও করতেন। মেয়েদের ধরে বিদেশে পাঠাতেন, তাদের জীবন শেষ করে দিতেন। সায়রা মাথায় হাত দেয়। কান্না পায় ওর, কিন্তু চোখে পানি আসে না, শুধু বুকে ব্যথা অনুভব হয়। আমি কিছুই জানতাম না। জানার কথাও না, তোমার বাবা তোমাকে ভালোবাসতেন, তাই তোমাকে এসব থেকে দূরে রেখেছেন। কিন্তু এখন কি করব? সবাই জানবে আমার বাবা কেমন ছিল। চলে যাও, দেশ ছেড়ে চলে যাও, নতুন জীবন শুরু করো। আর তুমি? আমি আমি এখানেই থাকবো, এই নোংরা শহরে, এই অন্ধকার জগতে, কারণ এটাই আমার জায়গা। গাড়ি সায়রার ফ্ল্যাটের সামনে এসে থামে। সায়রা নামতে যায়, কিন্তু হঠাৎ থেমে যায়। সে বলে, তুমি আমার বাবাকে মেরেছো, আবার তোমাকে ঘৃণা করা উচিত। উচিত? কিন্তু আমি পারছি না, কারণ আমি দেখেছি তুমি কেন এটা করেছো। তোমার ব্যথা দেখেছি আমি। রাজ কিছু বলে না, শুধু সায়রার দিকে তাকিয়ে থাকে। আজ রাতের পর আমি তোমায় আর কখনো দেখবো না, কারণ তুমি একটা বিপজ্জনক মানুষ। তোমার কাছে থাকলে আমিও শেষ হয়ে যাব। ঠিক বলেছো, আমার কাছ থেকে দূরে থাকো, তোমার ভালোর জন্যই। সায়রা গাড়ি থেকে নামে, কিন্তু দরজা বন্ধ করার আগে ঘুরে তাকায় আবার। কিন্তু যদি কখনো বিপদে পড়ি, তাহলে কি তুমি আসবে? রাজ তার দিকে তাকায়, তার চোখে এক অদ্ভুত উষ্ণতা খেলে যায়। আসবো, আমি সব সময় আসবো। সায়রা মাথা নাড়ে, তারপর ভেতরে চলে যায়। রাজ গাড়ি নিয়ে চলে যায় সেখান থেকে, কিন্তু দুজনেই জানে এটাই শেষ নয়, এটা শুধু শুরু। পরের দিন সকাল, সায়রা হাসপাতালে যায়। স্বাভাবিক কাজে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গতকাল রাতের ঘটনা মাথা থেকে যায় না। দুপুরে তার কেবিনে একজন পুলিশ অফিসার আসে। ডাক্তার সায়রা বেগম, হ্যাঁ। আমি ইন্সপেক্টর হামিদ। আপনার বাবার হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছি, কিছু প্রশ্ন করতে চাই। বলুন। আপনি কি জানেন আপনার বাবার কোনো শত্রু ছিল? না, আমি বাবার ব্যবসা সম্পর্কে কিছুই জানি না। গতকাল রাতে রফিক মিয়ার গুদামে একটা আক্রমণ হয়েছে, অনেক লোক মারা গেছে। রফিক মিয়াকে খুঁজে পাচ্ছি না, তবে তার এক কাছের লোক বলেছে রাজ নামে একজন মাফিয়া এটা করেছে। আপনি এই নাম শুনেছেন? সায়রার স্পন্দন বেড়ে যায়, কিন্তু মুখ স্থির রাখে। না, এই নাম শুনিনি আমি। ইন্সপেক্টর তার দিকে সন্দেহের চোখে তাকায়। ঠিক আছে, যদি কিছু মনে পড়ে আমাকে জানাবেন। ইন্সপেক্টর চলে যায়। সায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু বুঝতে পারে পুলিশ রাজকে খুঁজছে। শীঘ্রই তারা তাকে ধরতে চেষ্টা করবে। সন্ধ্যায় যখন সে বাসায় ফিরে, দেখে দরজার সামনে সেই চিঠি পড়ে আছে। সে তুলে নেয়, খুলে দেখে চিঠিতে লেখা। সায়রা, তোমার খুব বিপদ, আজ রাতে তোমাকে মারতে আসবে কেউ, সাবধান থেকো। সায়রা চমকে ওঠে। কি বিপদ, কি আসবে? রাত 9টা বাজে। সায়রা তার ফ্লাইটে বসে টিভি দেখছে, কিন্তু টিভির দিকে মন নেই। বারবার দরজার দিকে তাকাচ্ছে। হঠাৎ দরজায় টোকা পড়ে। সায়রা উঠে যায়, চেন লাগিয়ে দরজা খোলে। বাইরে দাঁড়িয়ে আছে দুজন লোক, কালো পোশাক পরা, হাতে পিস্তলও আছে। সায়রা বেগম, হ্যাঁ, আপনারা কে? আমরা এসেছি তোমাকে নিয়ে যেতে। আমাদের বস তোমাকে দেখতে চান। কোন বস? আকরাম সাহেব, তোমার বাবার আরেকজন বড় পার্টনার। সায়রা বুঝতে পারে বিপদ হতে যাচ্ছে। দরজা বন্ধ করতে যায়, কিন্তু লোকগুলো জোর করে দরজা ঠেলে ভেতরে ঢোকে। চল,
কোনো শব্দ করবি না। প্রথম লোক সায়রার হাত ধরে বলে, সায়রা চিৎকার করে, কিন্তু লোকটা তার মুখ চেপে ধরে। চুপ না হলে এখানেই মেরে ফেলবো। ঠিক তখনই দরজায় লাথি মেরে ভেতরে ঢোকে রাজ, তার হাতে পিস্তল। ওই তার হাত ছাড়। দুজন লোক চমকে ঘুরে তাকায়। তাদের একজন সায়রার কপালে বন্দুক ঠেকিয়ে বলে, আর এক পেগলে কিন্তু মেয়েটা এখানেই মরবে। রাজ দাঁড়িয়ে থাকে, তার চোখ লাল হয়ে যায় রাগে, হাত কাঁপছে ওর। তাকে ছাড়, তোরা যাকে চাস সে আমি, তাকে নিয়ে যাওয়ার দরকার নেই। না, আমরা তাকেই নিয়ে যাব। আকরাম সাহেব তাকেই চাই। কেন? কারণ সে সোহেল চৌধুরীর মেয়ে, তার বাবার সব সম্পত্তির উত্তরাধিকারী। আকরাম সাহেব তাকে বিয়ে করবে, তারপর সব সম্পত্তি তার হয়ে যাবে। সায়রার চোখ বড় হয়ে যায়। এসব কি শুনছে সে? রাজ এক পা এগিয়ে যায়। চালা বুইরা বেটার সব দেখো, মেয়ের বয়সে কাউকে বিয়ে করবে? আমি বলছি তাকে ছেড়ে দে, না হলে তোরা দুজনই এখানে মরবি। তুই সর শালা, তুই গুলি করতে পারবি না, করলে কিন্তু মেয়েটা মরবে। রাজ তার ছিলের হাসি হাসে, তারপর এক সেকেন্ডে তার বন্দুক ঘুরিয়ে গুলি করে। গুলি লাগে দ্বিতীয় লোকের মাথায়, সে মাটিতে পড়ে যায়। প্রথম লোক চমকে যায়, কিন্তু এখনও সায়রার কপালে বন্দুক ঠেকানো। সে সায়রাকে গুলি করবে কিনা ভাবতে থাকে। সে বলে, তুই তুই একটা পাগল, ভয়ঙ্কর লোক। আমি এখনই মেয়েটাকে মেরে ফেলবো। তুই মারতে পারবি না, কারণ তুই জানিস তুই ওকে মারলে আমি তোর পুরো পরিবারকে খুঁজে বের করে শেষ করে দেব। তোর বউ, তোর দুই মেয়ে, তাদের বাঁচতে দেব না। প্রথম লোক থমকে যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায় রাজের কথা শুনে। তুমি আমার পরিবার সম্পর্কে জানো কিভাবে? আমি সবকিছু জানি। তোর নাম শামীম, তুই মিরপুরে থাকিস, তোর বউয়ের নাম রবি, দুই মেয়ে নাম রিফা আর রিতা। তোর মেয়েরা স্কুলে যায় প্রতিদিন সকাল 8টায়। শামীম কাঁপতে শুরু করে ভয়ে। বুঝতে পারে রাজ সত্যিই সবকিছু জানে। এই শহরে আন্ডারওয়ার্ল্ডে কে কোন লোক ঢোকে সব জানি রে। তো তার কাজ ছেড়ে দে, আমার হয়ে কাজ কর। তোর মেয়েদের জন্য বেঁচে থাক, নাকি তাদের এতিম করে দেব। শামীম সায়রাকে ছেড়ে দেয়, বন্দুক নামিয়ে নেয়। যা, আর আকরাম সাহেবকে বলি আমি আসছি তার কাছে শীঘ্রই। শামীম দৌড়ে বেরিয়ে যায়। সায়রা মেঝেতে বসে পড়ে, কাঁপছে ভয়ে। রাজ তার কাছে যায়, হাঁটু গেড়ে বসে। তুমি ঠিক আছো? সায়রা মাথা নাড়ে, কিন্তু কথা বলতে পারে না। রাজ তার কাঁধে হাত রাখে। ভয় পেও না, আমি এখানে আছি। সায়রা হঠাৎ রাজকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আজ প্রথমবার সব দুঃখ, ভয়, রাগ মিশিয়ে কাছে সায়রা। রাজ কিছু বলে না, শুধু তাকে ধরে রাখে। কয়েক মিনিট এভাবে থাকে, তারপর সায়রা মুখ তুলে তাকায়। তুমি কেন বাঁচালে আমায়? কারণ কারণ আমি চাই না তুমি কষ্ট পাও। কিন্তু আমি তো তোমার শত্রু মেয়ে, তোমার আমাকে ঘৃণা করা উচিত। আমি তোমার বাবাকে ঘৃণা করি, তোমাকে না। তুমি আলাদা, তুমি নিরপরাধ। সায়রা রাজের চোখের দিকে তাকায়, সেই গভীর কালো চোখ, যে চোখে সে দেখতে পায় ব্যথা, একাকিত্ব আর ভালোবাসা। কে আসলে তুমি? আমি একটা ভাঙা মানুষ, যে মানুষ কখনো স্বাভাবিক জীবন পাবে না। তাহলে আমাদের কি হবে? আমাদের মানে? হ্যাঁ, আমি জানি না কেন, কিন্তু তোমার কাছে থাকলে আমি নিরাপদ বোধ করি। তুমি আমার বাবাকে মেরেছো, কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছো। তুমি একটা পাগল, কিন্তু তুমি সৎ। আমি বুঝতে পারছি না। রাজ উঠে দাঁড়ায়, জানালার দিকে হেঁটে আসে। আমাদের কিছু হতে পারে না। তুমি আলোর জগতের মানুষ, আমি অন্ধকারের। আমরা দুজন কখনো একসাথে থাকতে পারি না। কিন্তু না, তুমি এই শহর ছেড়ে চলে যাও, দূরে কোথাও, যেখানে আকরাম সাহেব বা অন্য কেউ তোমাকে খুঁজে পাবে না। আমি সব ব্যবস্থা করে দেব। আর তুমি? আমি আকরাম সাহেবকে শেষ করব, তারপর এই শহরের সব নোংরা মাফিয়াকে একটা একটা করে। তারপর তারপর তুমি কি করবে? রাজ চোখ করে থাকে, জানে না কি বলবে। সত্যি বলতে সে কখনো ভাবেনি প্রতিশোধের পরে তার জীবন কেমন হবে। আমি জানি না, হয়তো মরে যাব, হয়তো পালিয়ে যাব, নয়তো জেলে পৌঁছব। কিন্তু একটা জিনিস নিশ্চিত, আমি কখনো স্বাভাবিক জীবন পাবো না। সায়রা তার কাছে যায়, রাজের হাত ধরে বলে, তাহলে আমাকে তোমার সাথে থাকতে দাও। কি বলছো তুমি? আমি বলছি আমাকে তোমার সাথে থাকতে দাও যতদিন পারি। আমি জানি এটা পাগলামো, কিন্তু আমি আর পালাতে চাই না। আমি সত্য দেখতে চাই, তোমার সাথে থাকতে চাই। রাস্তার হাত ছাড়িয়ে নেয়, পিছিয়ে যায়। না, তুমি জানো না তুমি কি বলছো। আমি একটা খুনি, আমার হাত রক্তে ভেজে থাকে সব সময়। আমি জানি, কিন্তু আমি আরও জানি তুমি ভেতরে একটা ভালো মানুষ, একটা ছোট্ট ছেলে যার শৈশব কেড়ে নেওয়া হয়েছে। না, আমি ভালো মানুষ না, আমি হিংস্র দানব। তাহলে আমি সেই দানবকে ভালোবাসি। রাজ থমকে যায়, তার চোখ বড় হয়ে যায়। কি সুন্দর সে। তুমি তুমি কি বললে?
আমি বললাম আমি তোমায় ভালোবাসি। আমি জানি না কিভাবে কখন, কিন্তু আমি ভালোবাসি। তোমার সেই চোখ যে কষ্টে ভরা, তোমার সেই হাত যে কাঁপে যখন তুমি একা থাকো, তোমার সেই হৃদয় যে এখনো বেঁচে আছে, তাকেই ভালোবাসি। রাজ কিছু বলতে পারে না, তার গলা শুকিয়ে যায়। কেউ তাকে কখনো ভালোবাসার কথা বলেনি, কখনো না। সায়রা কাছে আসে, রাজের মুখে হাত রাখে। তুমি যদি আমাকে দূরে পাঠাতে চাও পাঠাও, কিন্তু জেনে রেখো আমি তোমায় ভুলতে পারবো না, কখনোই না। রাজ তার হাত ধরে, তার চোখে অশ্রু। আমি আমি তোমার যোগ্য না। আমি ঠিক করব আমি কার যোগ্য। রাজার নিজেকে ধরে রাখতে পারে না, সে সায়রাকে জড়িয়ে ধরে শক্ত করে, যেন ছেড়ে দিলে সে হারিয়ে যাবে। আমি তোমাকে কষ্ট দেব। আমি জানি, আমি তোমাকে রক্ষা করতে পারবো না সব সময়। আমি জানি, আমি হয়তো একদিন মরে যাব। আমি জানি, কিন্তু আজ তুমি বেঁচে আছো আর আমি তোমার সাথে থাকতে চাই। রাজ তার মুখের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে তার ঠোঁটে চুমু খায় মৃদু কোমল ভাবে, যেন ভয় পাচ্ছে ভেঙে যাবে সব। সায়রা তাকে জড়িয়ে ধরে, চুমু ফিরিয়ে দেয়। দুজন এভাবেই কিছুক্ষণ থাকে, তারপর আলাদা হয়। দুজন দুজনের দিকে তাকালো। এখন কি করব? এখন তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। আমার একটা সেফ হাউস আছে, সেখানে তুমি থাকবে যতদিন না আমি আকরাম সাহেবকে শেষ করি। তোমার সাথে যাব? না, বিপজ্জনক সব জায়গা। আমি ডক্টর, তোমার লোকেরা যদি আহত হয় আমি সাহায্য করতে পারবো, আমায় যেতে দাও। রাজ ভাবে, তারপর মাথা নাড়ে। ঠিক আছে, কিন্তু তুমি সবসময় আমার সাথে থাকবে, একা কোথাও যাবে না। ঠিক আছে। দুজন ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, গাড়িতে এসে বসে, গাড়ি চলতে শুরু করে। রাজ, হুম। আমি ভয় পাচ্ছি। আমিও তোমাকে হারানোর, কিন্তু আমরা একসাথে আছি, এটাই যথেষ্ট। সায়রা তার হাত ধরে। রাজ হাসে, প্রথমবার তার ঠোঁটে একটা সত্যিকারের হাসি ফোটে। হয়তো অন্ধকারেও আলো থাকতে পারে, হয়তো একটা ভাঙা মানুষও ভালোবাসা পেতে পারে, কিন্তু তাদের সামনে এখনো অনেক বিপদ। আকরাম সাহেব অপেক্ষা করছে, আর সে হলো এই শহরের সবচেয়ে বিপজ্জনক মাফিয়া। রাত 2টা বেজেছে, রাজের সেফ হাউসে এসেছে ওরা। গুলশানের একটা নির্জন এলাকায় বাসাটি। বাইরে থেকে দেখলে মনে হবে পরিত্যক্ত বাড়ি, কিন্তু ভেতরে আধুনিক সব সুবিধা। সিসিটিভি ক্যামেরা, অস্ত্র, কম্পিউটার আছে। সায়রা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রাজ পেছনে এসে দাঁড়ায়। কি ভাবছো? আমার জীবন কিভাবে এত দ্রুত বদলে গেল। সপ্তাহ 2 আগেও আমি একজন সাধারণ ডক্টর ছিলাম, এখন আমি একজন মাফিয়ার সেফ হাউসে লুকিয়ে আছি। তুমি এখনো চলে যেতে পারো, আমি তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারি। নতুন পরিচয়ে নতুন জীবন শুরু করবে। আমি যেতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। রাজ তার কাছে আসে, তার মুখে হাত রাখে। তুমি জানো না এই জীবন কতটা নোংরা। আজ আমরা একসাথে আছি, কাল হয়তো আমি মরে যাব। তাহলে আজকের এই রাতটা আমাদের। সায়রা কথাটা বলে রাজের ঠোঁটে আগুন রাখে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব না, শুধু এখন। রাজার কথা বলে না, সায়রাকে জড়িয়ে ধরে। দুজনের ঠোঁট মিলে যায়। এবার চুমু আগের মতো কোমল না, এবার তীব্র আবেগময়, যেন দুজনই জানে এটা শেষবার হতে পারে। কিছুক্ষণ পর দুজন আলাদা হয়। সায়রা রাজের বুকে মাথা রাখে। তুমি কখন বুঝলে তুমি আমায় ভালোবাসো? যখন প্রথম তোমাকে দেখি হাসপাতালে, তোমার চোখে এক অদ্ভুত শান্তি ছিল যা আমি কখনো দেখিনি। সেই মুহূর্তে বুঝলাম তুমি আলাদা। আর আমি বুঝলাম যখন তুমি প্রথমবার বাঁচালে আমায়। তোমার চোখে দেখলাম তুমি আমার জন্য মরতেও পারো। পারবো, তোমার জন্য আমি কিছু করতে পারি। হঠাৎ নিচতলা থেকে শব্দ আসে। রাজ সায়রাকে ছেড়ে দেয়। রাজ কোমর থেকে বন্দুক বের করে। কে এসেছে? আমার লোক হবে, অভি আর রিহান আসার কথা। এত রাতে? রাজ সায়রার হাত ধরে একটা গোপন কক্ষে নিয়ে যায়। দেয়ালের পেছনে লুকানো সেটা। এখানে থাকো, কোনো শব্দ করবে না, যাই হোক। কিন্তু তুমি? আমি ঠিক আছে, তুমি নিরাপদ থাকো। রাজ দরজা বন্ধ করে দেয়, তারপর নিচে নামে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে অভি আর রিহান এসেছে, কিন্তু তাদের সাথে আরো 3 জন। অভি এরা কারা? অভি একটু অস্বস্তিতে পড়ে, তারপর বলে, বস, এরা আমাদের নতুন লোক। আমি তাদের নিয়ে এসেছি। আকরাম সাহেবের বিরুদ্ধে আমাদের বেশি লোক লাগবে। রাজ সন্দেহের চোখে তাকায়, তার মাথায় কিছু একটা ঠিক মনে হচ্ছে না। তুমি আমাকে জিজ্ঞাসা না করে নতুন লোক নিয়ে এসেছো? বস, সময় কম। আকরাম সাহেব খুব শক্তিশালী, আমাদের প্রস্তুত থাকতে হবে। রাজ একটু ভাবে, তারপর মাথা নাড়ে। ঠিক আছে, কিন্তু এদের আমি পরীক্ষা করব। ঠিক তখনই একটা নতুন লোক হঠাৎ বন্দুক বের করে রাজের দিকে তাক করে, কিন্তু রাজ আগে থেকেই প্রস্তুত ছিল। সে দ্রুত সরে যায় আর সেই লোকের হাতে গুলি করে। লোকটা চিৎকার করে বন্দুক ফেলে দেয়। আমি জানতাম তোরা আকরাম সাহেবের লোক।
বাকি দুজন লোকও বন্দুক বের করে, কিন্তু রাজ তাদের দুজনকেই গুলি করে। তিনজনই মাটিতে পড়ে যায়। রাজ ঘুরে অভির দিকে তাকায়, তার বন্দুক তাক করে অভির মাথায়। তুই বিশ্বাসঘাতকতা করেছিস। অভি হাত তোলে, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে ভয়ে। বস, আমি জানতাম না। আমি শপথ করে বলছি, এরা আমাকে বলেছিল তারা আপনার পক্ষে কাজ করতে চায়। মিথ্যা বলছিস। তুই আমার সাথে 5 বছর ধরে আছিস। তুই জানিস আমার নিয়ম, কোনো নতুন লোক আমার অনুমতি ছাড়া আসতে পারে না। বস, আমি হঠাৎ রিহান অভির পিঠে বন্দুক ঠেকায়। বস ঠিক বলেছে, তুই বিশ্বাসঘাতক। অভি চমকে ঘুরে তাকায়। রিহান, তুই কি করছিস? সত্য বল অভি, তুই আকরাম সাহেবের সাথে ডিল করেছিস? সে তোকে কত দিয়েছে? অভি চুপ করে থাকে, কয়েক সেকেন্ড পর হেসে ওঠে, এক ভয়ঙ্কর হাসি। হ্যাঁ, আমি ডিল করেছি। আকরাম সাহেব আমাকে 5 কোটি টাকা দিয়েছে শুধু তোমাকে সরানোর জন্য। রাজের চোখ লাল হয়ে যায়, হাত কাঁপছে ওর। কেন? আমি তোকে রাস্তা থেকে তুলে এনেছিলাম, তোকে সবকিছু শিখিয়েছি। তুই আমার ভাইয়ের মতো ছিলিস। ভাই? হা হা, তুই আমাকে কুকুরের মতো ব্যবহার করেছিস, সব সময় আদেশ করেছিস, কখনো জিজ্ঞাসা করসনি আমি কি চাই। আমিও মানুষ, আমারও স্বপ্ন আছে। টাকার জন্য আমাকে মারার জন্য লোক নিয়ে আসলি? শুধু টাকা না, আকরাম সাহেব আমাকে তার ডান হাত বানাবে। আমি নিজেই সাম্রাজ্য তৈরি করব। তোর অধীনে থাকবো না। জায়গার ঠিকানা পাঠিয়ে দিয়েছি ওদের কাছে। রাজ ট্রিগার টানতে যায়, কিন্তু হঠাৎ বাইরে থেকে গাড়ির শব্দ আসে। অনেক গাড়ি এসেছে। ওরা এসে গেছে। হা হা হা, আকরাম সাহেব আর তার পুরো বাহিনী আসছে। তুই শেষ, রাজ। রিহান জানালা দিয়ে বাইরে তাকায়। বস, অন্তত 15টা গাড়ি এসেছে, প্রায় 50 জন লোক হবে, সবার হাতে অস্ত্র। রাজ মাথা নাড়ে, জানে এই যুদ্ধে জেতা কঠিন, কিন্তু হাল ছাড়বে না। রিহান, পেছনের দরজা দিয়ে বের হ। মুক্তা আর সাজিদকে ডাক, আর লোকদের অ্যালার্ট করে দে, আসতে বল সবাইকে। কিন্তু বস, আপনি? আমি ঠিক আছি, যা, আমার কথা ভাবতে হবে না। রিহান দৌড়ে বেরিয়ে যায়। রাজ অভির দিকে তাকায়। তোর জন্য আমি একদিন কাঁদতাম, আজ তুই আমাকে হতাশ করেছিস। রাজ অভির পায়ে গুলি করে। অভি মাটিতে পড়ে যায়, চিৎকার করে ওঠে। মরবি না, কিন্তু তোর বিশ্বাসঘাতকতার শাস্তি পাবি। রাজ উপরে দৌড়ে যায়, সায়রাকে বের করে আনে। কি হয়েছে? আমি গুলির শব্দ শুনেছি। অভি বিশ্বাসঘাতকতা করেছে। আকরাম সাহেব এসে গেছে, আমাদের বেরোতে হবে এখনই। কিন্তু কিভাবে? ছাদ দিয়ে চলো। দুজনে ছাদে উঠে যায়। নিচে দেখে আকরাম সাহেব তার লোকদের নিয়ে বাড়ি ঘেরাও করেছে। আকরাম সাহেব একজন মোটা মানুষ, বয়স 60-এর কাছাকাছি, কিন্তু তার চোখে এক ভয়ঙ্কর নিষ্ঠুরতা সবসময় লেগে থাকে। তার হাতে একটা সোনার পিস্তল, যেটা দিয়ে সে মানুষ মারে। আকরাম সাহেব চিৎকার করে। রাজ, বের হয়ে আয়। তুই ভেবেছিলি আমার সাম্রাজ্যে আঘাত করবি। তোর মতো ছোকরা অনেক দেখেছেন, তোর মতো অনেকেই আমি শেষ করে দিয়েছেন। রাজ কোনো জবাব দেয় না। সায়রার হাত ধরে পাশের বাড়ির ছাদে লাফ দেয়। দুজনে মিলে দৌড়াতে থাকে। পেছন থেকে গুলি আসতে শুরু করে। রাজ সায়রাকে ঢাল দিয়ে রক্ষা করে। একটা গুলি রাজের কাঁধে এসে লাগে, সে টলে পড়ে যায়। রাজ, তুমি আহত? আমি ঠিক আছি, দৌড়াও। তারা 3টা বাড়ির ছাদ ডিঙিয়ে একটা ফায়ার এক্সকেপে পৌঁছায়। নিচে নামতে থাকে। নিচে পৌঁছে দেখে একটা গলি, সরু অন্ধকার গলি। তারা দৌড়ে যায়, কিন্তু গলির শেষে আকরাম সাহেবের 5 জন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে বন্দুক। পালাবি নাকি শেষ এখানে? রাজ সায়রাকে পেছনে ঠেলে দেয়, তার বন্দুক তোলে, কিন্তু তার পিস্তলে ম্যাগাজিন খালি। তোর গুলি শেষ? ভালো, এবার আমরা তোকে জীবন্ত পুড়িয়ে মারবো। ঠিক তখনই একটা গাড়ি গলিতে ঢুকে আসে। গাড়ি থেকে মুক্তা আর সাজিদ আরো লোকজন বের হয়, তাদের হাতে MP5। আকরাম সাহেবের লোকেরা ঘুরে তাকায়। মুক্তা আর সাজিদ গুলি করতে শুরু করে। 5 জনই মাটিতে পড়ে যায়। বস, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। রাজায় সায়রা গাড়িতে উঠে গাড়ি দ্রুত চলতে শুরু করে। তোরা কিভাবে এখানে? রিহান কোথায়? সে মেইন আস্তানার কাছে গেছে। আমি বলছি পুলিশ ডাকতে, কিন্তু বস, পুলিশও আকরাম সাহেবের পকেটে, তারা আসবে না। রাজ মাথা নাড়ে, জানে এখন তাকে একাই লড়তে হবে। আমার কাঁধ থেকে গুলি বের করতে হবে। সায়রা তার কাঁধ দেখে, রক্ত ঝরছে। এখনই অপারেশন করতে হবে, নইলে সংক্রমণ হবে। কোথায়? আমার একটা প্রাইভেট ক্লিনিক আছে মিরপুরে, সেখানে যাও।
গাড়ি মিরপুরের দিকে যায়। 1 ঘন্টা পর সায়রার ক্লিনিকে চলে আসে ওরা। সায়রা রাজের কাঁধ থেকে গুলি বের করছে। রাজ কোনো শব্দ করছে না, শুধু দাঁত চেপে ব্যথা সহ্য করছে। হয়ে গেছে, এবার সেলাই করব। সায়রা সেলাই শেষ করে ব্যান্ডেজ করে দেয়। তুমি ভাগ্যবান, গুলি হাড়ে লাগেনি। ধন্যবাদ। সায়রা তার সামনে বসে রাজের হাত ধরে। এখন কি করবে? আকরাম সাহেবকে শেষ করতে হবে, কিন্তু তার আগে অফিস সাথে হিসাব মিটিয়ে নিতে হবে। অভি তো আহত, সে হসপিটালে গেছে নিশ্চয়ই। না, সে আকরাম সাহেবের কাছে গেছে রিওয়ার্ড নিতে। রাজ উঠে দাঁড়ায়, জ্যাকেট পরে, ম্যাগাজিন সেট করে বন্দুক কোমরে গুজে নেয়। আমাকে যেতে হবে। আমি তোমার সাথে যাব। না, এবার খুব বড় বিপদ। আমি পরোয়া করি না, তুমি যেখানে যাবে আমি যাব। রাস্তার চোখের দিকে তাকায়, জানে সায়রাকে বোঝানো যাবে না। ঠিক আছে, কিন্তু আমার কথা শুনবে। শুনবো। তারা বাইরে বের হয়। মুক্তা আর সাজিদ অপেক্ষা করছিল। পারফেক্ট, আজ রাতে আমি সব শেষ করব। কিন্তু বস, সেখানে নিরাপত্তা খুব কড়া। আমি জানি, তাই আমি একটা প্ল্যান করেছি। রাজ তার ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে। হ্যালো ইন্সপেক্টর হামিদ, আমি রাজ। তোমার এত সাহস, আমাকে ফোন করছো? শোনো, আমি জানি তুমি আকরাম সাহেবের পকেটে, কিন্তু আমার কাছে তোমার সব দুর্নীতির প্রমাণ আছে, অডিও, ভিডিও, ব্যাংক স্টেটমেন্ট সব। ফোনের ওপাশে নীরবতা বহন করে, তারপর বলে, তুমি কি চাও? আজ রাতে 10টায় আকরাম সাহেবের হেডকোয়ার্টার রেড করো। আমি তোমাকে সব প্রমাণ দিয়ে দিব। তুমি হিরো হবে, প্রমোশন পাবে। আর তুমি? আমি আমার কাজ করব। ঠিক আছে, কিন্তু যদি তুমি আমাকে ধোকা দাও? দেব না, শুধু রাত 10টায় এসো। ফোন কেটে যায়। রাজ সবার দিকে তাকায়, তারপর বলে, আমরা 9টায় ঢুকবো, পুলিশ 10টায় আসবে, 1 ঘন্টার সময় যথেষ্ট। বস, আপনার কাঁধে গুলি লেগেছে, আপনি পারবেন? পারবো। আজ রাতে আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। আকরাম সাহেব শেষ, অভি শেষ, সবাই শেষ হবে। রাজের চোখে এক ভয়ঙ্কর আগুন জ্বলছে। সায়রা তার হাত ধরে। সাবধানে থেকো। থাকবো, তুমি এখানে থাকো। এই যুদ্ধে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কিন্তু প্লিজ আমার জন্য অপেক্ষা করো, আমি ফিরে আসবো। রাজ সায়রার কপালে চুমু খায়। সায়রা চোখের পানি মুছে মাথা নাড়ে, বলে, ফিরে এসো আমার কাছে। আসবো, প্রমিস। রাজ, মুক্তা আর সাজিদ গাড়িতে উঠে চলে যায়। সায়রা জানালা দিয়ে তাকিয়ে থাকে, মনে মনে প্রার্থনা করে, কিন্তু সায়রা জানে না আজ রাতে যা হতে যাচ্ছে তা তার জীবন চিরতরে বদলে দেবে। আর রাজ হয়তো আর কখনো আগের মতো হবে না। আকরাম সাহেবের হেডকোয়ার্টারে এক মহাযুদ্ধ হতে যাচ্ছে। রক্তের নদী বইবে, আর সেই রক্তের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। রাত ঠিক 9টা। ধানমন্ডির একটা 5তলা বিল্ডিং। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সাধারণ অফিস বিল্ডিং, কিন্তু এটা আকরাম সাহেবের সাম্রাজ্যের কেন্দ্র। এখানে থেকেই সে পুরো ঢাকার অর্ধেক মাফিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করে। রাজ, মুক্তা আর সাজিদ বিল্ডিংয়ের পেছনের গলিতে দাঁড়িয়ে আছে। তাদের সাথে রিহানও এসেছে। বস, ভিতরে অন্তত 30 জনের গার্ড আছে, প্রত্যেকের হাতে অটোমেটিক রাইফেল। রাজ একটা ব্যাগ থেকে কিছু জিনিস বের করে। স্মোক গ্রেনেড, ফ্ল্যাশ ব্যাং এবং C4 বিস্ফোরক। আমরা সামনে দিয়ে ঢুকবো না, জেনারেটর রুম দিয়ে ঢুকবো। সাজি, তুই জেনারেটর রুমে C4 লাগাবি। কারেন্টের সংযোগ সহ সব, যখন লাইট যাবে আমরা ভেতরে ঢুকবো। কিন্তু বস, জেনারেটর রুমে যেতে হলে বেসমেন্ট দিয়ে যেতে হবে, সেখানেও গার্ড আছে। আমি আর রিহান আগে যাব, গার্ডদের সামলাবো, তারপর তোরা আসবি। বস, আপনার কাঁধে গুলি লেগেছে, আপনি পারবেন তো? পারবো, আজ আমাকে পারতেই হবে। 4 জন বিল্ডিংয়ের পেছনের দিকে যায়। বেসমেন্টের দরজার সামনে 2 জন গার্ড পাহারা দিচ্ছে, সিগারেট খাচ্ছে। রাজ ইশারা করে। রিহান একদিক থেকে, রাজ অন্যদিক থেকে এগিয়ে যায়, নিঃশব্দে আগায়। 2 জন গার্ডই বুঝতে পারে না। রাজ একজনের মুখ চেপে ধরে ঘাড় মটকে দেয়। রিহান অন্যজনকে ছুরি দিয়ে আঘাত করে। দুজনই মাটিতে লুটিয়ে পড়ে। চলো। 4 জন বেসমেন্টে ঢোকে। অন্ধকার ঘর, শুধু জেনারেটরের গুগু শব্দ হচ্ছে। আরও 2 জন গার্ড, তারা ফোনে কথা বলছে। মুক্তা সাইলেন্স পিস্তল দিয়ে 2 জনকেই গুলি করে। মাথায় গুলি করে, ওদের কোনো শব্দ হয় না। জেনারেটর ওই দিকে। সাজিদ C4 বিস্ফোরক জেনারেটরে লাগায়। টাইমার সেট করে, 5 মিনিট পর সব ফাটবে। হয়ে গেছে, 5 মিনিট পর লাইট যাবে, তারপর বিস্ফোরণ হবে। পারফেক্ট, এখন আমরা 2য় তলায় যাব, সিঁড়ি দিয়ে। 4 জন সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। 1ম তলায় পৌঁছে দেখে একটা বড় হল। সেখানে প্রায় 15 জন গার্ড, তারা তাস খেলছে, চা খাচ্ছে। এদের সামলাতে হবে,
স্মোক গ্রেনেড আর ফ্ল্যাশ ব্যাং ব্যবহার কর। রিহান স্মোক গ্রেনেড ছুড়ে দেয়, হলে ধোঁয়া ছড়িয়ে যায়। মুক্তা ফ্ল্যাশব্যাক ছুড়ে দেয়, ঝলকানি শুরু হয়। গার্ডরা অন্ধ হয়ে যায়, চিৎকার করে ওঠে। রাজ আর তার টিম ধোঁয়ার মধ্যে ঢুকে যায়, একের পর এক গার্ড মারতে থাকে। কেউ গুলি করে, কেউ ছুরি দিয়ে আঘাত করে। 10 সেকেন্ডের মধ্যে সব গার্ড মারা যায়। চলো, সময় কম। তারা দ্বিতীয় তলায় ওঠে, সেখানে আরো বেশি গার্ড। কিন্তু ঠিক তখনই লাইট চলে যায়, পুরো বিল্ডিং অন্ধকার হয়ে যায়। এখন রাস্তার নাইট ভিশন চশমা পরে, তার টিমও পরে। তারা দেখতে পাচ্ছে কিন্তু গার্ডরা পারছে না। শুরু হয় গোলাগুলি, অন্ধকারে চিৎকার, আর্তনাদ ছড়িয়ে পড়ে। রক্তের গন্ধ মিশে যাচ্ছে। রাজ যেন এক দানব, যাকে সামনে পাচ্ছে তাকে শেষ করে দিচ্ছে। কোনো দয়া নেই, কোনো থামাথামে নেই। 5 মিনিট পর বেসমেন্টে বিস্ফোরণ হয়, পুরো বিল্ডিং কেঁপে ওঠে, আগুন ছড়িয়ে পড়ে। বস, আগুন, বিল্ডিং পুড়ছে। আমাদের 3 তলায় যেতে হবে। আকরাম সাহেব সেখানে, তাড়াতাড়ি। 4 জন দৌড়ে 3 তলায় যায়। সেখানে একটা বড় কনফারেন্স রুম, দরজার সামনে 5 জন গার্ড। তারা বন্দুক তাক করে আছে। তারা এক পা এগোলে গুলি করব। রাজ থামে না, সোজা হাঁটতে থাকে। গার্ডরা গুলি করে, কিন্তু রাজ দ্রুত সরে যায়। রিহান, মুক্তা আর সাজিদ পাল্টা গুলি করে, 5 জন গার্ড মারা যায়। রাজ দরজায় লাথি মেরে খুলে দেয়। ভেতরে একটা লম্বা টেবিল, তার চারপাশে বসে আছে 10 জন মানুষ, সবাই বয়স্ক। এরা সবাই এই শহরের বড় বড় মাফিয়া বস। আর টেবিলের শেষ প্রান্তে বসে আছে আকরাম সাহেব, তার পাশে দাঁড়িয়ে আছে অভি, তার পায়ে ব্যান্ডেজ, রাজের গুলির ক্ষত। আহ রাজ, হা হা হা, তুই সত্যি এসেছিস। আমি জানতাম তুই আসবি। খেলা আসলে এটা কোনো খেলা না বাচ্চা, এটা বেঁচে থাকার যুদ্ধ। আর তুই হেরে গেছিস। আমি হারিনি, আমি তোর সব লোকদের মেরেছি, তোর ব্যবসা ধ্বংস করেছি। এখন তোর পালা। সত্যি তুই ভাবছিস তুই জিতে গেছিস? তুই কিছুই জানিস না। কি জানি না? আকরাম সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে শুরু করে। রাজের দিকে আসিয়ে ভয় নেই তার চোখে। চরম সত্য, তুই জানিস না তোর বাবা মাকে আসলে কে মেরেছে? রাজ থমকে যায়, তার হাত কাঁপে। সোহেল চৌধুরী মেরেছে, আমি জানি। না, সোহেল গুলি করেছে ঠিকই, কিন্তু আদেশ সে দেয়নি, আদেশ দিয়েছিলাম আমি। তার কথা শুনে রাজ যেন চমকে যায়। কথাটা শুনে রাজের চোখ বড় বড় হয়ে যায়, বুকে যেন হাতুড়ি পড়ে। তুই কেন? তোর বাবা আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। হ্যাঁ, তোর বাবাও একজন মাফিয়া ছিল। এই শহরের সবচেয়ে শক্তিশালী ছিল সে। তার নাম শুনলেই মানুষ কাঁপত। মিথ্যা, আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী ছিল। সাধারণ ব্যবসায়ী? হা হা হা। তোর বাবার নাম ছিল রাদিফ খান, ডাক নাম ছিল খান সাহেব। এই শহরের অর্ধেক মাফিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করত, অস্ত্র ব্যবসা, চোরাচালান, সবকিছু। রাজ যেন পিছিয়ে যায়, বিশ্বাস করতে পারছে না। না, এটা মিথ্যা। মিথ্যা? আকরাম সাহেব একটা ফাইল টেবিল থেকে তুলে রাজের দিকে ছুড়ে দেয়, তারপর বলে, নিজেই দেখ। রাজ ফাইল তুলে নেয়, খোলে সেটা। ভেতরে অনেক ছবির নথি, তার বাবার ছবি। কিন্তু এই ছবিতে তার বাবা অন্যরকম, কালো স্যুট পরা, হাতে বন্দুক, চারপাশে মৃতদেহ। রাজের হাত থেকে ফাইল পড়ে যায়, হাঁটু গেড়ে বসে পড়ে। না না, আমার বাবা ভালো মানুষ ছিল। ভালো মানুষ? বাবা আমার 3 ভাইকে মেরেছিল, আমার পরিবার ধ্বংস করেছিল, তাই আমি প্রতিশোধ নিয়েছিলাম, তাকে মেরেছিলাম। কিন্তু কিন্তু আমার মা, সে তো নিরপরাধ ছিল। তোর মাও তোর বাবার ব্যবসার অংশ ছিল, সে হিসেব রাখতো, টাকা ম্যানেজ করত, তাই তাকেও মারতে হয়েছিল। রাজ কাঁদতে শুরু করে, তার পুরো জীবন যেন ভেঙে পড়ছে। সে যে প্রতিশোধ নিতে এসেছিল সেটা কি সত্যি ন্যায্য ছিল? অভি এগিয়ে আসে, রাজের সামনে দাঁড়ায়। দেখলি, তুই যাদের জন্য প্রতিশোধ নিতে এসেছিলি তারাই ছিল খুনি। তোর বাবা নিরাপদ ছিল না, তাই আকরাম সাহেবও নিরাপদ না। চুপ কর, তুই বিশ্বাসঘাতক, তোর কথা বলার অধিকার নেই। বিশ্বাসঘাতক? হা হা হা, আমি বাস্তববাদী। তুই একটা স্বপ্ন দেখেছিলিস, আমি সেই স্বপ্ন ভেঙে দিয়েছি। রাজ তার বন্দুক অভির দিকে তাক করে, হাত কাঁপছে ওর। আমি তোকে মেরে ফেলবো। মার, কিন্তু তাতে তোর কিছুই হবে না।
তুই এখনো একা, তোর বাবা মা মৃত, তোর বিশ্বাস ভেঙে গেছে, তোর জীবন শেষ। রাজ ট্রিগার টানতে যায় কিন্তু পারে না, তার হাত শক্ত হয়ে যায়। পারতে পারছিস না, কারণ তুই জানিস আমি ঠিক বলেছি, তুই হেরে গেছিস। হঠাৎ বাইরে পুলিশের সাইরেন বাজে। ইন্সপেক্টর হামিদ এসে পড়েছে। পুলিশ। আকরাম সাহেব জানালা দিয়ে দেখে পুলিশ। সে বলে, হারামের বাচ্চা জারজ, তুই পুলিশ দেখেছিস? হ্যাঁ, তোরা সবাই গ্রেফতার হবি। আমি নিজে তোদের মারবো না, আইন মারবে। আইন? হা হা হা। এই দেশে আইন বলে কিছুই নেই, শুধু টাকার ক্ষমতা আছে, আর আমার দুটোই আছে পকেটে। আকরাম সাহেব তার পকেট থেকে একটা রিমোট বের করে। এই বিল্ডিং এর ৩য় তলায় 10টা বোমা লাগানো আছে, আমি এই বাটন চাপলে সবকিছু উড়ে যাবে, তুই, তোর লোক, পুলিশ সবাই মরবে। তুমি নিজেও মরবে। তাতে কি, আমার বয়স হয়ে গেছে, আর কিছু বাঁচার নেই, কিন্তু তোর তোর এখনো জীবন আছে, সায়রা আছে। রাজ চমকে ওঠে সায়রার কথা শুনে। তুমি সায়রার কথা জানো কিভাবে? আমি সবকিছু জানি। সায়রা এখন তার ক্লিনিকে অপেক্ষা করছে তোর জন্য। সে তোকে ভালোবাসে, তুইও তাকে ভালোবাসিস, তাই আমি তোকে একটা ডিল দিচ্ছি, তুই আমাকে এখান থেকে পালিয়ে যেতে দে, আমি এই বাটন চাপবো না, তোর লোক বাঁচবে, পুলিশ বাঁচবে, তুই সায়রার কাছে ফিরে যেতে পারবি। আর যদি না দেই? তাহলে আমি এই বাটন চাপবো, সবাই মরবে, তোর প্রতিশোধ অসম্পূর্ণ থেকে যাবে। রাজ দ্বিধায় পড়ে। একদিকে প্রতিশোধ, অন্যদিকে তার লোকেদের জীবন, আর সায়রাও আছে। রাজ কিছুক্ষণ ভাবে, তারপর বন্দুক নামিয়ে নেয়। যাও, তুমি জিতেছ। আকরাম সাহেব হাসে। অভিকে নিয়ে দরজার দিকে হাঁটে, কিন্তু ঠিক দরজার কাছে পৌঁছেই ঘুরে তাকায়। একটা কথা বলি তোর বাবা মরার আগে আমাকে বলেছিল তার ছেলেকে বাঁচিয়ে রাখতে, সে নিরপরাধ, আমি তাকে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু তুই নিজেই নিজেকে এই অন্ধকারে টেনে নিয়ে এসেছিস। আকরাম সাহেব বের হয়ে যায়। রাজ মাটিতে হাঁটু গেড়ে বসে, কাঁদতে থাকে। তার পুরো জীবন একটা মিথ্যা ছিল। বস, আমাকে একা থাকতে দাও। ঠিক তখনই পুলিশ উপরে উঠে আসে। ইন্সপেক্টর হামিদ ভেতরে ঢোকে। রাজ, তুমি গ্রেপ্তার। রাজ কোনো প্রতিবাদ করে না, শুধু হাত উঁচু করে। আমি তোমাকে বলেছিলাম আকরাম সাহেবকে ধরতে, কিন্তু তুমি এটা কি করলে? পুরো বিল্ডিং আগুনে পুড়ছে, অনেক মানুষ মারা গেছে। আকরাম সাহেব পালিয়েছে পেছনে দরজা দিয়ে, তাকে এখনো ধরতে পারো। ইন্সপেক্টর তার লোকেদের পাঠায়, কিন্তু কয়েক মিনিট পর তারা ফিরে আসে। স্যার, পিছনে দরজা খোলা, কিন্তু কেউ নেই, পালিয়ে গেছে। ইন্সপেক্টর রাজের দিকে তাকায়, তারপর বলে, তুমি তাকে পালাতে দিয়েছো, তাই না? রাজ কোনো জবাব দেয় না, শুধু মাথা নিচু করে থাকে। তুমি একটা বোকা, এই লোক তোমার পরিবার মেরেছে, তুমি তাকে ছেড়ে দিলে? আমার পরিবারও নিরপরাধ ছিল না। রাজ ফিস ফিস করে। ইন্সপেক্টর বুঝতে পারে না, কিন্তু রাজকে হাতকড়া পরায়। চলো, তোমাকে থানায় নিয়ে যেতে হবে। 3 দিন পর থানার লকআপ। রাজ মাটিতে বসে আছে, চোখ দুটো লাল। 3 দিন ঘুমোয়নি সে, খায়নি, শুধু ভাবছে। হঠাৎ একজন পুলিশ এসে দরজা খোলে। তোমার সাথে দেখা করতে কেউ এসেছে। রাজ উঠে বাইরে যায়, দেখে সায়রা দাঁড়িয়ে আছে, তার চোখ লাল, কাঁদছে সায়রা। সায়রা? সায়রা কিছু বলে না, শুধু রাজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি ভয় পেয়েছিলাম তুমি মরে গেছো, 3 দিন কোনো খবর পাইনি। আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই, আমি সবটা শুনেছি। তোমার বাবার কথা, আকরাম সাহেবের কথা, তুমি ভেঙে পড়েছো। আমার জীবনটা একটা মিথ্যা ছিল। আমি যে প্রতিশোধ নিতে চেয়েছিলাম সেটা কি ন্যায্য ছিল? আমি জানি না, কিন্তু আমি জানি তুমি একটা ভালো মানুষ। তুমি যা করেছো সেটা তোমার অতীতের জন্য, কিন্তু এখন তোমার ভবিষ্যৎ তৈরি করার সময়। কি ভবিষ্যৎ? আমি একজন খুনি, আমার হাতে অনেকের রক্ত ঝরেছে, আমি জেলেই আছি। না, আমি একজন উকিল নিয়োগ দিয়েছি। সে বলেছে তুমি যেসব মানুষকে মেরেছো তারা সবাই অপরাধী। তুমি সেলফ ডিফেন্স ক্লেম করতে পারবে, হয়তো জেল হবে, কিন্তু খুব বেশি না। কিন্তু সায়রা, তুমি কেন এসব করছো? আমি তোমার বাবাকে মেরেছি। আমি জানি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আর আমি জানি তুমি আমায় ভালোবাসো, এটাই যথেষ্ট। রাস্তার হাত ধরে সায়রা কেঁদে ফেলে। আমি তোমার যোগ্য না। আমি ঠিক করবো আমি কার যোগ্য। তুমি শুধু আমার সাথে থাকার প্রতিশ্রুতি দাও। রাস্তার চোখের দিকে তাকায়। অনেকদিন পর তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে ওঠে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি,
সায়রা তাকে আবার জড়িয়ে ধরে। দুজন এভাবে কিছুক্ষণ থাকে, হঠাৎ পুলিশ এসে বলে, সময় শেষ, তাকে ভিতরে যেতে হবে। আমি প্রতিদিন আসবো, তুমি একা না। রাজ মাথা নাড়ে। পুলিশ তাকে ভেতরে নিয়ে যায়। 6 মাস পর আদালতে রাজের বিচার চলছে। আদালত ভর্তি মানুষ, সাংবাদিক, আইনজীবী, পুলিশ সবাই আছে। সায়রা প্রথম সারিতে বসে আছে, জজ রায় পড়ছে। আসামি রাজ, তুমি একাধিক হত্যার দায়ে অভিযুক্ত, কিন্তু আদালত দেখেছে যে তুমি যাদের হত্যা করেছো তারা সবাই সংগঠিত অপরাধের সাথে জড়িত ছিল। তুমি নিজেও একজন ভিকটিম। তোমার পরিবারকে হত্যা করা হয়েছিল, তাই আদালত তোমাকে 8 বছরের কারাদণ্ড দিচ্ছে। ভালো আচরণের জন্য এটা 5 বছরের কমানো যেতে পারে। হাতুড়ি পড়ে, রায় চূড়ান্ত হয়। রাজ সায়রার দিকে তাকায়। সায়রা হাসে, চোখে অশ্রু ঝরে ওর। রাজও হাসে। পুলিশ রাজকে নিয়ে যায়, কিন্তু রাজ জানে এবার সে একা না। সায়রা তার জন্য অপেক্ষা করবে। 5 বছর পর রাজ বেরিয়ে আসে। তার চুল একটু লম্বা হয়ে গেছে, দাড়িও ঘন, কিন্তু চোখে এক নতুন শান্তি। গেটের সামনে সায়রা দাঁড়িয়ে আছে। 5 বছর অপেক্ষা করেছে, একবারও রাজকে ছেড়ে যায়নি। রাজ বেরিয়ে আসে। সায়রা দৌড়ে তার কাছে যায়, জড়িয়ে ধরে। তুমি ফিরে এসেছো? আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন কি করবে? এখন আমি একটা সাধারণ জীবনযাপন করব, তোমার সাথে। কোনো প্রতিশোধ না, কোনো রক্ত না, শুধু শান্তি। তুমি পারবে? পারবো। তোমার জন্য আমি কিছু করতে পারি। দুজন হাত ধরে গাড়িতে ওঠে। গাড়ি চলতে শুরু করে। রাজ, একটা কথা বলিনি তোমায়? কি? ওদের একটা বাচ্চা আছে। রাজ চমকে তাকায়, তার চোখ বড় হয়ে যায়। কি? কখন? আমরা শেষবার যখন একসাথে ছিলাম, তোমার গ্রেফতারের আগের রাতে। আমি জানতাম, কিন্তু তোমায় বলিনি, তুমি আরো চিন্তিত হতে। রাজ গাড়ি থামায়, সায়রাকে জড়িয়ে ধরে, কাঁদতে শুরু করে। আমি বাবা হয়েছি। হ্যাঁ, আমাদের একটা সন্তান আছে। 3 বছর পর একটা ছোট বাড়ি, সমুদ্রের ধারে, সূর্য উঠছে। রাজ বারান্দায় বসে চা খাচ্ছে, তার পাশে একটা ছেলে খেলছে। ছেলেটার নাম রিয়ান। সায়রা ভেতর থেকে বের হয়ে আসে, তার হাতে নাস্তা। চা শেষ করো, নাস্তা করতে হবে। আসছি। রিয়ান রাজের কাছে আসে। বাবা, আজ সমুদ্রে যাব। যাব। আজ তোকে সাঁতার শেখাবো। ইয়ে। রিয়ান খুশিতে চিৎকার করে। রাজ তাকিয়ে থাকে সমুদ্রের দিকে। মনে পড়ে তার অতীত, যেখানে ছিল রক্ত, মৃত্যু, প্রতিশোধ, কিন্তু এখন সব শান্ত। কি ভাবছো? ভাবছি আমি কতটা ভাগ্যবান। তোমাকে পেয়েছি, রিয়ানকে পেয়েছি, একটা নতুন জীবন পেয়েছি। তুমি এটা পাওয়ার যোগ্য। তুমি পরিবর্তন হয়েছো। তোমার জন্য। রাস্তার হাত ধরে দুজন এভাবে বসে থাকে। রিয়ান খেলছে, কিন্তু হঠাৎ রাজের ফোন বাজে। একটা অচেনা নাম্বার থেকে কল। রাজ ফোন ধরে। হ্যালো রাজ, আমি অভি। রাজ উঠে দাঁড়ায়, তার হাত শক্ত হয়ে যায়। তুই কিভাবে আমার নম্বর পেলি? এটা কোনো ব্যাপার না। শোনো, আমাকে তোমার সাহায্য লাগবে। আমি আর সেই দুনিয়ার মানুষ না, আমার নতুন জীবন আছে। আমি জানি, কিন্তু আকরাম সাহেব তোকে খুঁজে বের করেছে। সে আসছে তোকে শেষ করতে। রাজের মুখ শক্ত হয়ে যায়। সায়রা ভয় পেয়ে যায়। কি হয়েছে? কিছু না, শুধু অতীত ফিরে এসেছে। অভি, আকরাম সাহেব কোথায়? সে আজ রাতের তোর বাড়িতে আসবে, তার সাথে 20 জন লোক। তারা তোকে, সায়রাকে এবং তোর ছেলে মেয়েকে মেরে ফেলবে। তুই কেন আমাকে বলছিস? কারণ আমি তোর কাছে ক্ষমা চাই। আমি যা করেছি সেটা ভুল ছিল। তুই আমার ভাই ছিলি। রাজ কিছু সময় চুপ করে থাকে। আমি আসছি তোকে সাহায্য করতে। তোর গ্যাং এখন আমি চালাই। আমরা সবাই আসছি, 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো। ফোন কেটে যায়। রাজ সায়রার দিকে তাকায়। আমাদের যেতে হবে এখনই। তো কোথায়? আমি জানি না, কিন্তু এখানে থাকলে আমরা বিপদে পড়ব। রাজ দ্রুত ভেতরে যায়। একটা ব্যাগে জরুরি জিনিস ভরে, টাকা, পাসপোর্ট, কিন্তু তখনই বাইরে গাড়ির শব্দ, অনেক গাড়ি। রাজ জানালা দিয়ে দেখে আকরাম সাহেব এসে গেছে। তার সাথে প্রায় 20 জন লোক, সবার হাতে বন্দুক। তারা এসে গেছে। কিন্তু তারা এত তাড়াতাড়ি কিভাবে এলো? অভি, সে আমাকে ফাঁদে ফেলেছে। আবার রাস্তার পুরনো সুটকেস খোলে। ভেতর থেকে একটা বন্দুক লুকানো, শেষবারের জন্য রেখেছিল। সাইরা, রিয়ানকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। না, আমি তোমার ছেড়ে যাব না। তুমি যাবে রিয়ানের জন্য, তার তোমার দরকার, আমাকে না। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব, তুমি শুধু পালাও। পুলিশকে খবর দাও। সায়রা রিয়ানকে কোলে তুলে পেছনের দরজার দিকে যায়, কিন্তু দরজায় পৌঁছে ঘুরে তাকায়। আমি তোমায় ভালোবাসি। আমিও। এখন যাও।
সারা দরজা খুলে বেরিয়ে যায়। রাজ বন্দুক হাতে সামনের দরজার দিকে হাঁটে। বাইরে আকরাম সাহেব চিৎকার করছে। রাজ, বের হয়ে আয়, তোর খেলা শেষ। রাজ বন্দুক খোলে, বন্দুক লুকিয়ে রাখে। তুই এসেছিস? আকরাম সাহেব হাসে। তাই লোকেরা রাজকে ঘিরে ধরে। 5 বছর খুঁজেছি তোকে, অবশেষে পেয়েছি। তুমি কেন এসেছো? আমি তো তোমাকে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়েছিলি? তুই আমার ব্যবসা ধ্বংস করেছিস, আমার লোক মেরেছিস। তুই ভাবলি আমি ভুলে যাব? আমার নতুন জীবন আছে, একটা পরিবার আছে, আমাকে ছেড়ে দাও। পরিবার? তোর বাবাও একবার আমার কাছে একই কথা বলেছিল, তাকেও ছেড়ে দেইনি, তোকেও দেব না। আকরাম সাহেব তার লোকেদের ইশারা করে। তারা বন্দুক তুলে রাজের দিকে তাক করে। রাজ জানে এবার শেষ, কিন্তু হাল ছাড়বে না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে। ঠিক তখনই একটা গাড়ি দ্রুত এসে লোকগুলোর মধ্যে ঢুকে যায়। কয়েকজন উড়ে যায়। গাড়ি থেকে নামে অভি, সাজিদ, মুক্তা আরো কয়েকজন। ওদের সবার হাতে দুটো বন্দুক। রাজ, অভি রাজের দিকে একটা বন্দুক ছুড়ে দেয়। রাজ ধরে নেয়। সবাই মিলে গুলি করতে শুরু করে। আকরাম সাহেবের লোকেরা পাল্টা গুলি করে। শুরু হয় মারামারি। একটা সময় আকরাম একা হয়ে পড়ে। রাজ এগিয়ে আসে তার দিকে। আকরাম বাড়ির উপরে হামাগুড়ি দিয়েছে। তোকে ছেড়ে দিয়েছিলাম এজন্য তুই আমার বাবার সাথে আমাকে মারিসনি, কিন্তু তুই আবার যখন ফিরে এসেছিস, তোকে এবার আর মাপ নয়, সোজা উপরে পাঠাবো। রাজ, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। মাফ? একটা কথা শুনে রাখ, শত্রুকে কখনো বাঁচিয়ে রাখতে নেই। রাজার কথা বাড়ায় না। সে তার পিস্তল দিয়ে আকরামের বুকে 3টে গুলি করে। তারপর মাথাটা বালির ভেতরে চেপে দিয়ে তাকে মেরে ফেলে। অভি আসে রাজের পাশে। ভাই মাফ করে দাও আমাকে। গ্যাং, আজ থেকে তোর সময় হলে আমি ফিরবো। যেই আসুক তাকে কখনো বাঁচিয়ে রাখবি না। গোপন এই শহর, এই দেশ, এবার আমরা রাজ করব। তোরা তোদের মতো থাক, আমি আমার মতো সামলে নেব সব। রাজের কথায় ওরা হাসে। সবাই গাড়িতে করে চলে যায়। আর রাজ এগিয়ে যায় সায়রাতের দিকে। 2 বছর পর একটি ছোট্ট গ্রাম কানাডায়। তুষার পড়ছে। একটি কাঠের বাড়ি, উঠোনে রিয়ান খেলছে। রিয়ানের সাথে আরেকটা 3 বছরের মেয়েও আছে। রাজ ও সায়রার দ্বিতীয় সন্তান। রাজ বারান্দায় দাঁড়িয়ে তাদের দেখছে। তার মুখে হাসি। চুল এখন একটু পেকে গেছে, কিন্তু চোখে শান্তি। সায়রা পেছন থেকে এসে তার কাঁধে হাত রাখে। কি ভাবছো? ভাবছি আমি কত দূর এসেছি। এক সময় আমি ছিলাম এক অন্ধকারের রাজা, আজ আমি একজন সাধারণ মানুষ, একজন বাবা, একজন স্বামী। তুমি খুশি? খুব খুশি। তোমার জন্যই আজ আমি এখানে। তুমি আমাকে বাঁচিয়েছো। আমরা একে অপরকে বাঁচিয়েছি। রিয়ান আর রিয়া দৌড়ে আসে। বাবা দেখো, আমি একটা স্নোম্যান বানিয়েছি। দেখছি